আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকানস্টাইন এন্ড এজ কোর্স। তো তোমাদের সবাইকে ভাইয়া নতুন চ্যাপ্টারে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়াকে আশা করি তোমরা এতক্ষণে চিনিয়ে ফেলেছো। তো তোমাদের অনেকগুলো ক্লাস ইতিমধ্যে নিয়ে নিয়েছি। তারপরে ভাইয়া পরিচয়টা আবার দিচ্ছি। ভাইয়া এ.কে.এম. সামিউল হক, পড়াশোনা করতেছি বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, তৃতীয় বর্ষে আছি। তো আজকে আমরা যে অধ্যায়টা আসলে পড়বো সেই অধ্যায়টা হচ্ছে খুবই ছোট একটা চ্যাপ্টার, বর্জ্য এবং নিষ্কাশন। সো আশা করা যায় যে এই চ্যাপ্টারটা আমরা 2 ক্লাস অনেক সুন্দরভাবে এবং এফিসিয়েন্টলি পড়তে পারবো। তো সময় নষ্ট না করে হচ্ছে আমরা চ্যাপ্টারটাতে যাই। আচ্ছা, তো চ্যাপ্টারটা শুরু করার আগে ছোট একটা কথা বলে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে যেসব চ্যাপ্টারের আগে তুমি দেখতেছো মানব শারীরতত্ত্ব লেখা, এই শারীরতত্ত্বের অর্থটা কী? শারীরতত্ত্বের ইংরেজি হচ্ছে ফিজিওলজি। সো তুমি যদি ফিজিওলজি শব্দটাকে যদি তুমি জানো, সেটা হচ্ছে কি, ফিজিওলজি হচ্ছে আমাদের বডিতে নর্মালি যে সকল জৈব রাসায়নিক কার্যাদি হচ্ছে, ইম্পর্টেন্ট যে সকল জৈব রাসায়নিক কার্যাদি হচ্ছে, সব কিছুর নামই হচ্ছে ফিজিওলজি। সো ফিজিওলজি মিনস হচ্ছে দ্য নর্মাল অ্যাক্টিভিটিস হ্যাপেনিং ইন আওয়ার বডি। সো আমরা যখন মেডিকেল সায়েন্সে তোমরা যখন যাবা, যদি যেতে পারো ইনশাআল্লাহ, যদি কেউ মেডিকেলে এখান থেকে টিকে যাও, পরবর্তীতে 2-3 বছর পর যদি তোমাদের কাউকে আমি মেডিকেলে দেখি, সেখানে হয়তো তুমি দেখবা ফিজিওলজির পাশাপাশি একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে প্যাথোলজি। ঠিক আছে? সো প্যাথোলজি জিনিসটা হচ্ছে কি, প্যাথোলজি জিনিসটা হচ্ছে কি আননর্মাল জিনিস, মানে নর্মাল জিনিস না। সো হুইচ ইজ নট নর্মাল, সেটা হচ্ছে কি প্যাথোলজি। সো যেটা নর্মাল না, যেটা নর্মাল না সেটা হচ্ছে প্যাথোলজি। সো আসলে যেটা নর্মাল না সেটা বোঝার আগে আসলে আমাদের সবাইকে নর্মাল জিনিসপত্র বুঝতে হয়। এই জন্যই তোমরা ইন্টার থেকে এখন যে মানুষের বডিতে যে নর্মাল জিনিসগুলো হয় সেগুলো ভালো করে পড়তে হয়। এবং যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিবা ভবিষ্যতে, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মানব শারীরতত্ত্বের যে অধ্যায়গুলো, যেসব চ্যাপ্টারের আগে এরকম লেখা মানব শারীরতত্ত্ব, সেই চ্যাপ্টারগুলো তোমাকে অনেক ভালো করে পড়তে হবে। সেই চ্যাপ্টার যত বড় হোক কিংবা ছোট হোক, কোনোটাই অবহেলা করা যাবে না। ওকে, সো আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। এখন চলে যাই আমরা মূল পড়াশোনায়। দেখো, রেচনতন্ত্র। রেচনতন্ত্রের ইংরেজিটা কি? আমি আগেও বলছি তোমাদেরকে ইংরেজি টার্মগুলো সহ পড়তে হবে, কারণ প্রশ্ন অনেক সময় ইংরেজিতে করে বসবে। এক্সক্রিটরি সিস্টেম, কারণ এক্সক্রিট করার অর্থ হচ্ছে নিষ্কাশন করা। সো আমাদের অ্যাকচুয়ালি রেচনতন্ত্র আসলে কিছুই করে না, বিভিন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। সো এই জন্য তার নামটা কি, এক্সক্রিটরি সিস্টেম। তো আমি আবারও বলি, যে সকল তন্ত্র দ্বারা রেচন কার্য সম্পন্ন হয় তাকে রেচনতন্ত্র বলে। যে তুমি যদি খুব সহজ করে সংজ্ঞাটা বলতে চাও যে পরিপাকতন্ত্র কাকে বলে, যে তন্ত্রের মাধ্যমে পরিপাক হয় তাকে পরিপাকতন্ত্র বলে, যে তন্ত্রের মাধ্যমে রেচন কার্য সম্পাদিত হয় তাকে রেচনতন্ত্র বলে। বাট তুমি আর চাইলে আরও বড় করে সুন্দর করে সংজ্ঞা তুমি লিখতেই পারো। যেমন যে তন্ত্রের মাধ্যমে এভাবে লিখতে পারো, অপচিতিমূলক বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বা নিষ্কাশিত করে দেওয়ার প্রক্রিয়াকে আমরা রেচন বলতেছি, এবং এই রেচন কার্য যে সম্পাদন করতেছে তাকে আমরা রেচনতন্ত্র বলতেছি। আচ্ছা, আমি এই মুহূর্তে একটা কথা বলে ফেলছি, অপচিতিমূলক বিপাক। তুমি মনে রাখবা, আমাদের বিপাক বলতে হচ্ছে আমাদের বডিতে যত ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া আছে, সবগুলো জৈব রাসায়নিক প্রক্রিয়ার একটা সাধারণ নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি বিপাক বা মেটাবলিজম। সো এই মেটাবলিজম আসলে 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে গঠনমূলক, যেটা হচ্ছে উপচিতি বলা হয়, উপচিতিমূলক বিপাক। সেখানে আমরা বিভিন্ন উপাদান থেকে একটা নতুন কোনো একটা ভালো উপাদান তৈরি করি। এবং অপচিতিমূলক বিপাক হচ্ছে যে তোমার কোনো একটা বড় উপাদান আছে, সেটাকে ভেঙে আমি টুকটা টুকটা করে ফেলতেছি। সো সেটা আসলে খারাপ কিছু, ভালো না, অপচিতিমূলক বিপাক। সো পৃথিবীতে কোনো কিছু গঠন হলে সেটাকে আমরা ধরে নিই সেটা হচ্ছে ভালো কিছু, পৃথিবীতে কোনো কিছু ধ্বংস হলে বা নষ্ট হয়ে গেলে সেটাকে আমরা ধরে নিই খারাপ। সো অপচিতিমূলক, এর জন্য শব্দটা কীভাবে লিখছে, অপচিতিমূলক বিপাক। সো মাথায় রাখবা, যখন তোমার প্রোটিন জাতীয় খাদ্যের মেইনলি অপচিতিমূলক বিপাক হয়, সো ওই অপচিতিমূলক বিপাকের ফলে আমাদের বডিতে কিছু অপ্রয়োজনীয় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয়, যেগুলোকে বডি থেকে বের করে দিতে হয়। অ্যান্ড দ্যাটস দ্য প্রসিডিউর অফ রেচন অথবা এক্সক্রিশন। অ্যান্ড যেভাবে হইতেছে সেটাকে কি বলতেছি, রেচনতন্ত্র। আচ্ছা, এখন একটা কথা মনে রাখবা, যে এই যে রেচন কার্য, যার মাধ্যমে হচ্ছে রেচনতন্ত্র, এই রেচনতন্ত্রের মাধ্যমেই হচ্ছে 80% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, কিন্তু তাহলে একটা মাথার মধ্যে প্রশ্ন হচ্ছে, ভাইয়া তাহলে রেচনতন্ত্র ছাড়াও কি আসলে অন্য কোনোভাবে রেচন মানে আমাদের বডি থেকে রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ নিষ্কাশিত হতে পারে? তো আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো, দুইটা শব্দকে আমাদের তোমাদের লেভেল পর্যন্ত আসলে এক শব্দ হিসাবে ধরা হয়, রেচন পদার্থ এবং বর্জ্য পদার্থ। বাট তুমি যখন আরও বড় লেভেলে ডিসকাশন করবা তখন তুমি বুঝবা যে রেচন পদার্থ এবং বর্জ্য পদার্থ নট দ্য সেম থিং। অনেক প্রয়োজনীয় উপাদানও রেচন পদার্থ হইতে পারে, বাট অনুপ্রয়োজনীয় উপাদান বর্জ্য পদার্থ বলতে পারি না আমরা। যেমন তোমার বডির জন্য কার্বন ডাইঅক্সাইড খুবই ক্ষতিকর একটা জিনিস, এবং আমাদের যদি বলতে হয় যে প্রধান বর্জ্য পদার্থ কোনটা, মানে আমাদের বডিতে যদি বলা হয় যে প্রধান বর্জ্য পদার্থ কোনটা, তোমরা সবাই আসলে এক কথায় উত্তর দিবে কি জানো? ইউরিয়া অথবা ইউরিক অ্যাসিড। ইউরিয়ার উত্তরটা খুব বেশি আসবে। বাট তুমি কি জানো যে আসলে তোমার উত্তরটা যে ভুল? মানুষের মধ্যে প্রধান বর্জ্য পদার্থ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং সবচেয়ে ক্ষতিকর, আমি যদি প্রধান বর্জ্য পদার্থ না বলে বলি যে প্রধান ক্ষতিকর পদার্থ, খুবই খারাপ, সবচেয়ে ক্ষতিকর বর্জ্য পদার্থ কোনটা, যদি আমি সুন্দর করে বলি সবচেয়ে ক্ষতিকর বর্জ্য পদার্থ কোনটা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। সো এটা একই সাথে বর্জ্য পদার্থ, এবং যেহেতু এটা বের করে দিতে হবে তাই এটা রেচন পদার্থ। বাট তোমার বডির জন্য হয়তো সোডিয়াম ক্লোরাইড অনেক বেশি প্রয়োজন, তাই না? লবণ পানির প্রয়োজন আছে। কিন্তু কোনো একটা কেস তোমার বডিতে লবণ পানি বেশি হয়ে গেছে, লবণের পরিমাণ বেশি হয়ে গেছে, তাহলে কি এটা বের করে দিতে হবে না বডি থেকে? অ্যাট দ্যাট টাইম তোমার ওই প্রয়োজনীয় উপাদানটাও কিন্তু বের করে দেওয়া লাগতেছে, কারণ ওই অ্যাট দ্যাট টাইম এটা তোমার বডিতে থাকলে ক্ষতি করবে। এই প্রয়োজনীয় জিনিসটাও যদি এখন বডিতে রয়ে যায় বেশি পরিমাণে, তাহলে এটা তোমার ক্ষতি করবে। তাই এটাকে যেহেতু বের করে দিতে হবে, তাই এটাও তখন কি হয়ে যাবে? রেচন পদার্থ। অর্থাৎ সকল বর্জ্য পদার্থ রেচন পদার্থ, বাট সকল রেচন পদার্থ আসলে বর্জ্য পদার্থ নাও হইতে পারে। সো আমরা রেচন পদার্থ শব্দটা ইউজ করলে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে আমরা বর্জ্য পদার্থ বলবো এই লেভেলে, যেহেতু আমাদের এত কঠিন ডিস্টিংগাইজেশন হয় না, বুঝছো? আচ্ছা, পার্থক্যকরণ করা হয় না। আচ্ছা ঠিক আছে, চলে যাই। সো এই 80% পদার্থ হচ্ছে কি রেচন পদার্থ, যেগুলো বের করে দিতে হবে সেগুলো রেচনতন্ত্রের মাধ্যমে হচ্ছে। তাহলে বাকি 20% কার মাধ্যমে হচ্ছে? বাকি 20%-এর জন্য আমাদের সহকারী রেচন অঙ্গ আছে, এই সহকারী রেচন অঙ্গের মাধ্যমে আসলে 20% বর্জ্য পদার্থ বের হইতে পারে। এখন আমরা দেখি যে রেচনতন্ত্র যে বললাম এর মাধ্যমে 80% বর্জ্য পদার্থ বের হয়। তাহলে রেচনতন্ত্রের প্রধানকে, অর্থাৎ কে হচ্ছে দ্য বিগ বস অফ রেচনতন্ত্রের বিগ বস হচ্ছে আমাদের বৃক্ক বা দুইটা কিডনি। তাহলে আমাদের বডিতে কিডনি কয়টা আছে? দুইটা, ডান এবং বাম, দুই পাশে দুইটা কিডনি আছে। তাহলে এখন খেয়াল করো যে তোমার যে সহকারী রেচনাঙ্গগুলোর কথা বললাম, যে সহকারী রেচনাঙ্গ কী কী আছে সেটাও কিন্তু তোমার জানার দরকার পড়বে, তাই না? এখন দেখো, এক হচ্ছে ত্বক, ফুসফুস, পরিপাক নালী এবং যকৃৎ। এই 4টা ওয়ার্ড খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এটা এমসিকিউতে আসতে পারে যে তোমার সহকারী রেচনাঙ্গ কোনগুলো। এটা কিন্তু খুব কঠিন কিছু না, কারণ তুমি যখন যকৃৎ পড়তে গেছো তুমি দেখছো যকৃৎ কিছু পরিমাণ টক্সিক এবং বিষাক্ত পদার্থ দেহ থেকে বের করে দেয়। এবং তুমি যখন আরও ইমিউনিটি চ্যাপ্টার পড়বা সেখানে দেখবা যে ত্বক একটা প্রতিরক্ষা তন্ত্র হিসেবে কাজ করে, সেও কিন্তু আসলে কিছু পরিমাণ বর্জ্য পদার্থ বের করে। এবং ফুসফুস সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে বর্জ্যটা আমাদের বডি থেকে বের করে। এই যে কার্বন ডাইঅক্সাইড যে বের করে, কার মাধ্যমে বের হয়? মেইনলি কার্বন ডাইঅক্সাইডের সবচেয়ে বেশি বলা যায় 90% বা 95%-এর উপর কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের করে কে? ফুসফুস। ঠিক আছে, এবং পরিপাক নালীর মাধ্যমেও কিছু বর্জ্য পদার্থ, যেমন তুমি ফিসেসের মাধ্যমে তোমার এই যে তুমি যে পায়খানা করো তার মাধ্যমে কিন্তু বর্জ্য পদার্থ কিন্তু যাচ্ছে। সো পরিপাক নালীর একটা রোল আছে। সো তুমি বুঝতে পারতেছো এই 4টা কীভাবে, যেমন ত্বকের কীভাবে কাজ আছে আমি যদি বলি, ত্বকের মাধ্যমে যে ইভাবোরেশন হয়, অর্থাৎ তোমার ঘাম বের হয়, সেখানের মাধ্যমে কি হয়? ঘাম বের হইলে তোমার প্রয়োজনের অতিরিক্ত যে লবণ পানিটা সেটা কিন্তু বের হয়ে যেতেছে। এবং সেটা কিসের জন্য হইতেছে? সেটা হচ্ছে কি অতিরিক্ত যে গরম তোমার বডির মধ্যে, এই হিটটা বাইরে বের করে দেওয়ার জন্য হচ্ছে তোমার লবণ পানি সহ সব কিছু বের করে দিচ্ছে। সো যেহেতু লবণ পানি একটা রেচন পদার্থ, তাহলে ত্বক কিন্তু এভাবে তোমার সহকারী রেচন হিসেবে অঙ্গ হিসেবে কাজ করতেছে। কার্বন ডাইঅক্সাইড যেহেতু বের করতেছে ফুসফুস, তাহলে সেভাবে একটা সহকারী রেচন অঙ্গ হিসেবে কাজ করতেছে। যকৃৎ যেহেতু বিভিন্ন বিষাক্ত পদার্থ বডি থেকে বের করতে পারতেছে, সেজন্য সে সহকারী রেচন অঙ্গ হিসেবে কাজ করতেছে। পরিপাক নালী, এই যে তোমার পায়খানার কথা যে বললাম। তো যাই হোক, আমি মোটামুটি তোমাদেরকে মনে রাখার জন্য কথাগুলো বললাম, সিনারিওগুলো আনলাম।
এখন কেউ চাইলে সিনারিও মনে রাখতে পারো, নাইলে দরকার নাই, যেভাবে পারো না কেন। অনেকে তো এটা দাহা মুখস্থ করে, আমি জাস্ট বুঝে বুঝে যেহেতু আমি পড়েছিলাম, তো তোমাদেরকেও চাইলাম যে তোমরাও যাতে বুঝে বুঝে জিনিসগুলো মনে রাখো এবং আমার স্টুডেন্টরা সেটাই যাতে করে। আচ্ছা, এখন খেয়াল করো, রেচন পদার্থ বলতে আমরা মূলত এই বর্জ্য পদার্থগুলোকে আমরা বুঝবো। এই যে বললাম তোমাদের লেভেলে আসলে তোমরা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে বুঝবা, এবং সেটা কিভাবে তৈরি হয় তোমাকে বলতে হবে। অপচিতিমূলক বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে আমরা বুঝবো। প্রধান রেচন পদ্ধতির নাম হচ্ছে কি বলছে, মূত্র। যাই হোক, কোনো ব্যাপার না, কিন্তু মূত্র এই কথাটা তোমাদের বইয়ে সরাসরি যদি লেখা থাকে তাহলে তোমরা এইটাই উত্তর দিবা। বাট একটা সত্যিকার অর্থ হচ্ছে আমাদের বডির জন্য সবচেয়ে প্রধান ক্ষতিকর যে বর্জ্য পদার্থ সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রধান নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো এখানে খেয়াল করে দেখছো, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। কারণ আমাদের যখন রেচনতন্ত্রের কথা আসতেছে তখন কিন্তু সব বিষাক্ত পদার্থ থেকে শুরু করে সবগুলো বাদ দিয়ে দিছে, তারা শুধু নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থই মেইনলি নিষ্কাশন করে, এবং এগুলোর কথাই দেওয়া আছে। কার্বন ডাইঅক্সাইড বলো বা আদার্স যে বিষাক্ত পদার্থ, এগুলোর কথা কিন্তু দেওয়া নাই। যেমন দেখো, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন। অ্যামোনিয়াটা অনেক কম, বাট এই তিনটা হচ্ছে প্রধান মনে রাখতে হবে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন। এই তিনটা খুব ভালো করে মনে রাখতে হবে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। ক্রিয়েটিন এক জিনিস, ক্রিয়েটিনিন আরেক জিনিস, তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। ওকে, আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা যে রেচনতন্ত্র আসলে কোন কোন অংশ নিয়ে গঠিত। এখন একটু ফাস্ট হব আমরা, যেহেতু অধ্যায়টা শুরু করতেছি আমরা আস্তে আস্তে, এখন ফাস্ট হই। দেখো, রেচনতন্ত্র আসলে মোটামুটি নিচের অংশগুলো নিয়ে গঠিত। তুমি যদি দেখো এখানে, এই দেখো, একটা বৃক্ষ এদিকে, একটা বৃক্ষ এদিকে, দেখতেই পাইতেছ। এখন তুমি আমাকে ফার্স্ট অফ অল জানাও যে দুইটা বৃক্ষের মধ্যে কোন বৃক্ষটা উপর বা নিচে, মানে দুটোটা বৃক্ষ কি একদম সেম লেভেলে আছে কি না। সেটার উত্তর হবে না, দুইটা বৃক্ষ বা দুইটা কিডনি একই লেভেলের নাই। ঠিক আছে? একই হরিজন্টাল লেভেলে নাই, একটা নিচে একটা উপরে। তাহলে কোনটা নিচে কোনটা উপরে মনে রাখবা। ছবি দেখে কোনটা মনে হইতেছে, আমি বলি এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। ঠিক আছে? ছবি দেখে কোনটা মনে হচ্ছে তোমার যে কোনটা নিচে। আচ্ছা, ছবি দেখে তোমার হয়তো মনে হতে পারে ডানটা হচ্ছে উপরে, বাট একদমই উল্টাটা, ডানটা হচ্ছে নিচে। মনে রাখবা কিভাবে? তাহলে আমি যেভাবে মনে রাখি, ডানের মধ্যে হচ্ছে নিচে ন আছে, সো সে হচ্ছে নিচে। সো ডান কিডনি নিচে থাকে, আর বামটা তাহলে তুলনামূলক একটু উপরে থাকে। ঠিক আছে? আচ্ছা, আরেকভাবে মনে রাখা যায়, ডাউন মানে হচ্ছে ডাউন, সো ডান থেকে ডাউন, ডান মানে হচ্ছে ডাউন না, মানে ডান থেকে ডাউন, সো ডাউন মানে হচ্ছে নিচে, সো ডান কিডনি ডাউনে থাকে। ঠিক আছে? আচ্ছা, অনেকভাবে মনে রাখা যায়, এত মনে রাখার অনেক উপায় আছে। এখন খেয়াল করো, এই যে এক জোড়া কিডনি, তারপর এখান থেকে কি বের হয়েছে, ইউরেটার। তারপর এটা কি, এটা হচ্ছে তোমার মূত্রথলি, যেখানে মূত্র জমা হচ্ছে। দেন এখান থেকে বের হয়ে গেছে কি, ইউরেটারের বাংলা নাম হচ্ছে রেচননালী। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার, ব্লাডারের বাংলা হচ্ছে মূত্রথলি। এবং ইউরেথ্রা বাংলা হচ্ছে মূত্রনালী। মনে রাখবে এখানে দুইটা নালী আছে, একটা হচ্ছে রেচননালী, ইউরেটারের বাংলা হচ্ছে রেচননালী, বা এটার আরেকটা অপর নাম আছে যতটুকু আমার মনে আসছে, সেটা হচ্ছে গোবিনী। ঠিক আছে? গোবিনী হচ্ছে এটার একটা অপর নাম। আর মূত্রনালী হচ্ছে ইউরেথ্রা। দুইটা নালীর মধ্যে কিন্তু প্যাচ লাগাবো না, এটা হচ্ছে গোবিনী, ইউরেটার যাই বলো বা রেচননালী, বাট এই যে নালীটা নিচে সেটা হচ্ছে কি, মূত্রনালী বা ইউরেথ্রা। আমার ইংরেজিগুলো মনে রাখতে এই জন্য সুবিধা হতো। একটা হচ্ছে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, অ্যান্ড হচ্ছে কি ইউরেথ্রা। এটা এক জোড়া দেখতেই পাইতেছি, এটাও এক জোড়া, তাও দেখা যাচ্ছে। এটা যে একটা এবং এটা যে একটা, এই দুইটাও ছবিতে দেখা যাচ্ছে স্পষ্টভাবে। সবগুলোর কাজ বলি, বৃক্কের কাজ হচ্ছে মূলত মূত্র তৈরি করা, এক্স্যাক্টলি এখানেই শেষ, কাহিনী খতম। বৃক্কের প্রধান কাজে হচ্ছে কি ইউরিন ফর্মেশন বা মূত্র তৈরি করা। আর রেচননালীর কাজ হচ্ছে এখানে যে মূত্রটা তৈরি হয়েছে সেখানে এটি ইউরিনারি ব্লাডার পর্যন্ত পরিবহন করে নিয়ে যাওয়া, অর্থাৎ মূত্রথলি পর্যন্ত এটা মূত্রকে পরিবহন করে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে তার কাজ। এবং মূত্রথলির কাজ কি, ব্যাগ, যে কোনো ব্যাগের কাজ কি, সেটা হচ্ছে কিছু সময়ের জন্য তার মধ্যে সব কিছু থাকে, অর্থাৎ জমা থাকে। সো যে কোনো ব্যাগের কাজ হবে কি, জমা রাখা। সো মূত্রকে সে সাময়িকভাবে জমা রাখবে। এখন কেন কথাটা বলি না যে আজীবনের জন্য জমা রাখবে, কারণ সে তো আজীবনের জন্য রাখবে না, তাই না? একটা সময় পরে তুমি মূত্র ত্যাগ করবাই, সো সে হচ্ছে সাময়িকভাবে তোমার সেই মূত্রটাকে জমা রাখতেছে। এবং পাশাপাশি মূত্র কিন্তু প্রতি সেকেন্ডেই তৈরি হইতেছে, তাহলে আগের যে তৈরি করা মূত্র এটা তো চলে আসতে থাকবে, একটা সময় ব্লাডার ফেটে যাবে আমি যদি মূত্র ত্যাগ না করি।
আচ্ছা, মূত্রনালী হচ্ছে একটা, যেটার কাজ কি, এটা হচ্ছে বাইরে এক্সটার্নাল এনভায়রনমেন্টে তোমার ইউরিনটা ছেড়ে দেওয়া বা নিক্ষেপ করা। সো এই মূত্রথলি থেকে মূত্রকে বাইরের দেহের বাইরে নিক্ষেপ করা, ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ইউরিনেশন বা মিকচুরেশন। সো এটার মেইন কাজ হচ্ছে কি মিকচুরেশন। এই কাজটাকে আসলে বলা হয় ইংলিশে মিকচুরেশন। এই যে তুমি মূত্রথলি থেকে মূত্রটা বের করে দিতেছো, নিক্ষেপ করতেছো, এটাকে মেডিকেল টার্মে অনেক সুন্দরভাবে ডাকা হয় কি মিকচুরেশন, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপর দেখো যে বৃক্ক নিয়ে আমরা কথা বলি বা কিডনি নিয়ে আমরা কথা বলি। কিডনি আমাদের দুইটা আছে, ডান এবং বামে। আচ্ছা, এবং এটা পরিমাপ নিয়ে যদি কথা বলি, খুবই সহজ। দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। এটার অর্ধেক করলে 5 থেকে 6 সেন্টিমিটার। 10-এর অর্ধেক করো, 12-এর অর্ধেক করো, 5 থেকে 6 সেন্টিমিটার হচ্ছে এটা প্রস্থ, 6-এর অর্ধেক করো, 3 সেন্টিমিটার হচ্ছে এটা স্থূলত্ব বা এটার পুরুত্ব, যাই বলো না কেন। খুব সুন্দর কিন্তু। এরপরে দেখো ওজন হচ্ছে 150 থেকে 170 গ্রাম পুরুষে, এবং মহিলাদের ক্ষেত্রে 20 ঘর আগায় দিবা, 130 থেকে 150 গ্রাম। খুবই সুন্দর হিসাবটা। আচ্ছা, এবার অবস্থান নিয়ে কথা বলি। বৃক্ক কোথা থেকে কোথায় অবস্থান করে? বৃক্কের ভার্টিব্রাল লেভেল বা কশেরুকার যে লেভেল, এই অনুযায়ী আমরা বলতে পারি যে কত কশেরুকা থেকে কত কশেরুকা পর্যন্ত এটা অবস্থান করতেছে। এখানেই তুমি দেখবা যে এটা আসলে কিডনি আসলে পিছনের দিকে থাকে, থোরাসিক ওয়ালের পিছনের দিকে থাকে। অ্যাবডোমিনাল ওয়ালের, ভুলে বলছি, আল্লাহ মাফ করো আমাকে। অ্যাবডোমিনাল ওয়ালের হচ্ছে পিছনে থাকে, অর্থাৎ কিডনির মেইন অবস্থান সবার আগে আসলে বলা লাগে পোস্ট অ্যাবডোমিনাল ওয়ালে। পোস্ট মানে হচ্ছে পিছনে, আর অ্যাবডোমিনাল ওয়াল হচ্ছে উদর গহ্বরে, অর্থাৎ পৃষ্ঠীয় উদর গহ্বরে। তোমাদের বাংলায় যদি অনেক কঠিন করে বলতে হয়, পৃষ্ঠীয় মানে পিছনের দিকে, পিঠের দিকে, পৃষ্ঠীয় উদরীয় গহ্বরে, পোস্ট অ্যাবডোমিনাল ওয়াল বা ক্যাভিটিতে বলা হচ্ছে আরও বেটার। ক্যাভিটিতে হচ্ছে তোমার কিডনির অবস্থান। এবং এখন আমাকে বলতে হবে যে কতটুকু পর্যন্ত কতটুকু থাকে, অর্থাৎ কত ভার্টিব্রা থেকে কত ভার্টিব্রা পর্যন্ত থাকে। সো দেখো এদিকে এটা হচ্ছে রিবসের হিসাব করলে কশেরুকা, সেটা 12তম থোরাসিক কশেরুকা। এটা হচ্ছে 12 থোরাসিক কশেরুকা, এবং যেখানে কিডনিটা শেষ হইতেছে, এবং কিডনিটা আমি যদি বলি এখানে সোজা করে দেখাই, এই কিডনিটা শুরু হয়েছে হচ্ছে T12 থেকে, অর্থাৎ থোরাসিক ভার্টিব্রা 12 নাম্বার থোরাসিক ভার্টিব্রা থেকে বা কশেরুকা থেকে। ভার্টিব্রা মানে হচ্ছে কশেরুকা, ঠিক আছে। কশেরুকা মানে কি, মেরুদণ্ডের যে এক একটা ছোট ছোট হাড়, সেগুলো হচ্ছে কশেরুকা। এটা শেষ হয় কোথায়? L3 পর্যন্ত, নাম্বার 3 ভার্টিব্রা পর্যন্ত হচ্ছে এটার বিস্তৃতি। আর আমরা তো জানি হালকা উপর নিচ হয়, এটার মধ্যেও ডানটা একটু কিছুটা নিচে থাকে। অর্থাৎ এটা যদি কশেরুকা হয়, এটা যদি পুরাটা কশেরুকা হয়, কেউ শুরু হয়েছে, ডানেরটা শুরু হয়েছে একটু দিক থেকে, আর বামেরটা শুরু হয়েছে একটু দিক থেকে, অর্থাৎ বামটা একটু উপরে থাকবে। দ্যাটস দ্য থিং। আচ্ছা, এরপরে খেয়াল করো যে বৃক্কের ঊর্ধ্বাংশ পিছনের দিকে হচ্ছে তোমার 10, 11 এবং 12তম পশুকা দ্বারা সুরক্ষিত থাকে, যেটা তুমি দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে 12 রিব এবং এটা হচ্ছে 11 রিব। দেখো দুটোটার ক্ষেত্রে হচ্ছে দুইটা কিডনির দুইটা পিছনে 11 এবং 12 নম্বর রিবস বা পশুকা এটা কিন্তু থাকতেছে, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি রিলেশনে আছে। সো এটার সাথে সরাসরি রিলেশনে আছে বলতে পারি, অথবা সুরক্ষিত, পিছন থেকে সুরক্ষা দিয়ে রাখছে। তারপরে হচ্ছে খেয়াল করো যে উদর গহ্বরে যকৃতের অবস্থানের কারণে বাম বৃক্কটি, আসলে বৃক্ককে বুক লিখে ফেলাইছে। আচ্ছা, উদর গহ্বরে যকৃতের অবস্থানের কারণে বাম বৃক্কটি ডান বৃক্কের চেয়ে সামান্য উপরে থাকে। তাহলে কেন আসলে বুঝতে পারতেছো? কারণ যকৃত হচ্ছে মেইনলি থোরাসিক ক্যাভিটিতে থাকতেছে, বা বলা যায় কি তোমার যকৃত তো হচ্ছে যে পরিপাক নালীর একটা অংশ। সো সেও কিন্তু উদর গহ্বরে আছে। সো তুমি তো চিন্তা করে দেখো, এই জায়গায় আছে, সো নিচে আছে। সো যকৃত হচ্ছে এখানে উপরে, যকৃতের নিচে হচ্ছে কিডনি। সো যেহেতু যকৃতকে একটু জায়গা দিতে হইতেছে, ডান সাইডে যকৃত আছে, সো ডান সাইডে যকৃতকে জায়গা দিতে গিয়ে আসলে কিছুটা পুশ আপ হয়ে, পুশ ডাউন হয়ে
ডান কিডনি একটু নিচে চলে গেছে। সো এটাও কিন্তু একটা ডান কিডনি নিচে চলে যাওয়ার কারণ, এবং এইভাবে মনে রাখা যায় আসলে কেন ডান কিডনি নিচেটা গেল। এবং তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া কেন ডান কিডনিটাই নিচে গেল, বাম কিডনিটা হইলো না? এটার উত্তর হচ্ছে এইটাই যে ডান দিকে যকৃৎ থাকার কারণে, এবং যকৃৎ যেহেতু আসলে উদর গহ্বরে থাকে, সো তাকে আসলে জায়গা দিতে গিয়ে আসলে ডান বৃক্কটা কিছুটা নিচের দিকে পুশ ডাউন হয়ে গেছে বা নিচের দিকে চলে গেছে। সো ডান কিডনিটা এই জন্য একটু নিচে থাকে। ওকে, এরপর আমরা আসি এটার আকার নিয়ে কথাবার্তা বলি। এটা দেখতে হচ্ছে একদম শিমের বিচির মতো, এবং তুমি যদি দেখো এটার বাইরের দিকটা হচ্ছে উত্তল, ভিতরের দিকটা হচ্ছে অবতল, এবং অবতল অংশের মধ্যে একটা ছোটোখাটো ভাঁজ আছে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে অবতল অংশ। সো অবতল অংশের মধ্যে যে ভাঁজটা আছে, এই অবতল অংশের যে ভাঁজ, অবতল অংশের যে ভাঁজ, এই ভাঁজের জায়গাটাতে আসলে একটা ওপেনিং আছে। সেই ওপেনিংটাকে বলা হয় হাইলাম। মানে তোমাদের বইগুলোর মধ্যে একটু কথার অস্পষ্টতা আছে যে আসলে ভাঁজটাকে হাইলাম বলে না। টু বি অনেস্ট, এই কিডনির আসলে যেই জায়গাটা অবতল তো আমরা বলতেছি, সো অবতলের মধ্যে এই জায়গাটা একটা ভাঁজ আছে না, খেয়াল করো, এই জায়গায় একটা ভাঁজ খেয়ে গেছে। সো এই ভাঁজের জায়গাটার মধ্যে আসলে একটা ওপেনিং আছে। সো সেই ওপেনিংকে আমরা বলি হচ্ছে হাইলাস বা হাইলাম, যাই বলো না কেন, হাইলাস বা হাইলাম। সো এই হাইলামের মধ্য দিয়ে কিছু স্ট্রাকচার, আমরা যদি বলি কিছু স্ট্রাকচার ভিতরের দিকে ঢুকে এবং কিছু স্ট্রাকচার বাইরে বের হয়ে যায়। কোন কোন স্ট্রাকচার ভিতরে ঢুকে এবং কোন কোন স্ট্রাকচার ভিতরে বাইরে চলে যায়, তাহলে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে খুব ভালো করে। এখন চিন্তা করো তো কোন কোন স্ট্রাকচার ভিতরে ঢুকবে। দুইটা জিনিস ভিতরে রাখা খুব প্রয়োজন, সেটা হচ্ছে এক, রেনাল কি, রেনাল আর্টারি। তোমার অবশ্যই বৃক্ক বা তোমার কিডনিকে যদি বাঁচায় রাখতে হয়, তার একটা কন্টিনিউয়াস ব্লাড সাপ্লাই লাগবে, যার জন্য তোমাকে সেখানে বৃক্কের ধমনী লাগবে, একটা বৃক্ককে সাপ্লাই করতে হবে এমন একটা ধমনী লাগবে। বৃক্কর ইংলিশে রেনালও হয়, আবার কিডনিও হয়, ঠিক আছে। সো রেনাল মানে হচ্ছে কিডনি সম্পর্কিত। সো কিডনিতে যে আর্টারিতে যাবে সেটা হচ্ছে কি, রেনাল আর্টারি, অথবা বাংলা করলে কি, বৃক্কীয় ধমনী। সো তার ব্লাড সাপ্লাই যাওয়ার জন্য একটা আর্টারি যাওয়া লাগবে, প্লাস সেখানে সেন্সেশন বা সেখানে নার্ভ যাওয়া লাগবে, তাই না। সো সেখানে কিছু নার্ভ যাওয়া লাগবে, কিছু নার্ভ যাওয়া লাগবে। কিন্তু বের হবে কি, আর্টারি যেহেতু ভিতরে ঢুকছে, বের হবে হচ্ছে ধমনী, যেহেতু ভিতরে ঢুকছে বের হবে কি, শিরা বা ভেইন। রেনাল ভেইন হচ্ছে বের হবে। এবং আরেকটা জিনিস বের হয়, তুমি যদি একটু মাথা খাটাও, একটু আগের স্লাইডে আমরা দেখছি এটা কি জানি বের হয়, ইউরেটার বের হয়। সো এটাকেও বের করতে হবে, প্লাস ইউরেটার। তাহলে আশা করি মাথা থাকবে তো কোন জিনিস, দুটা জিনিস ভিতরে ঢুকতেছে। এটা হচ্ছে ভিতরে ঢুকতেছে এন্ট্রি, কোন দুটো জিনিস হাইলাস দিয়ে এন্ট্রি করছে, রেনাল আর্টারি, ব্লাড সাপ্লাই যাওয়া লাগবে এবং নার্ভ সাপ্লাই যাওয়া লাগবে। প্রতিটা অঙ্গের দুইটা বেসিক জিনিস যাওয়া লাগে, ব্লাড সাপ্লাই অ্যান্ড নার্ভ সাপ্লাই। সো ব্লাড সাপ্লাই অ্যান্ড নার্ভ সাপ্লাইয়ের জন্য তোমার রেনাল আর্টারি অ্যান্ড নার্ভ যাচ্ছে। এবং এই যেহেতু মানে আমি ধমনীতে সব বিশুদ্ধ রক্ত আসতেছে, সো দূষিত রক্ত এই কিডনি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বর্জ্য পদার্থ নিয়ে চলে যেতে হবে রক্তটাকে, এই কি বলবো, অবিশুদ্ধ অর্থাৎ অশুদ্ধ বলতে পারি, অশুদ্ধ রক্তটাকে আমরা যেহেতু বাইরে বের করে দিতে হবে, তার জন্য রেনাল ভেইন বা শিরা বের হয়ে যেতে হবে কিডনি থেকে। এবং ইউরেটার কেন বের হতে হবে ইউরেটারকে, কারণ এইখানে যে মূত্রটা তৈরি হয়েছে কিডনির মধ্যে, সেই মূত্রটাকে পরিবহন করে নিয়ে যেতে হবে কার কাছে, ব্লাডারের কাছে, যেন পরবর্তীতে সেটা মিক্সচুরেশন করতে পারি আমরা, তাই না। আচ্ছা, তো হাইলাস দিয়ে কি বের হয়ে যেতেছে, গোবিনী বা ইউরেটার এবং রেনাল শিরা বের হয়ে যেতেছে। দেখছো আমি একটু আগে যা বলছি, রেনাল শিরা সম্পর্কে একটা মন্তব্য মনে রাখবা, আমাদের দেহের সবচেয়ে বড় শিরা হচ্ছে কি, রেনাল শিরা। রেনাল শিরা বা রেনাল ভেইন ইজ দ্য বিগেস্ট ভেইন ইন আওয়ার, দেহের সবচেয়ে বড় শিরা। বাট আসলে এখানে ঝামেলা আছে, দেহের সবচেয়ে বড় শিরা বলাটা উচিত না, মানে ঘাপলা আছে, তারা একটা অন্য সেন্সে এটাকে সবচেয়ে বড় শিরা বলছে, অর্থাৎ বিভিন্ন অঙ্গকে যে সাপ্লাই দেয়,
তাদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটিং ভেসেলস। সো ডিস্ট্রিবিউটিং ভেসেলসের মধ্যে হচ্ছে সে সবচেয়ে বড়, বাট পুরো বডির সবচেয়ে বড় শিরা আসলে না আর কি, ঠিক আছে, এটা আসলে ভুল। তাহলে সবচেয়ে বড় শিরা কি, এখন প্রশ্ন মাথার মধ্যে কিন্তু আসবে। এই যে আমরা সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, এই ভেনা কাভাগুলো হচ্ছে সবচেয়ে বড় শিরা বলতে পারি, কারণ সেইটা হতে সবচেয়ে বড়, হার্টে আসতেছে, সবচেয়ে বড় হয়ে হার্টে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে রেনাল ধমনী এবং স্নায়ু, যেটা বললাম, এগুলো বৃক্কে প্রবেশ করতেছে। আচ্ছা, এখন তোমার মাথার মধ্যে আসবে যে বৃক্কের যকৃতের যেরকম গ্লিসন্স ক্যাপসুল ছিল, যকৃতের কোনো আছে কি? হ্যাঁ, যকৃতের একটা ক্যাপসুল আছে, তাকে কি ডাকবো? তাকে ডাকবো হচ্ছে রেনাল ক্যাপসুল। সো রেনাল ক্যাপসুল দ্বারা হচ্ছে আমাদের কিডনিটা সুদৃঢ় আবরণে আবৃত থাকবে। অথবা এই রেনাল ক্যাপসুলের একটা অপর নাম আছে, যেটা অনেকে জানে না, সেটা হচ্ছে টিউনিকা ফাইব্রোসা। ঠিক আছে, টিএফ দিয়ে আমরা অনেকে আবার অনেক কিছু বুঝি, তো যাই হোক, তুমি যেভাবে মনে রাখো, ইটস আপ টু ইউ। সো জাস্ট মাথায় রাখবা, টিউনিকা ফাইব্রোসা দিয়ে হচ্ছে তোমার কিডনিটা সুরক্ষিত বা আবরণে আবৃত থাকে। সো রেনাল ক্যাপসুলের অপর নাম হচ্ছে টিউনিকা ফাইব্রোসা। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা অভ্যন্তরীণ গঠনে চলে যাই। অর্থাৎ কিডনিটাকে যদি আমরা কাট করি, তাহলে লম্বচ্ছেদ করি, লম্বালম্বি যদি ছেদ করি, কেটে ফেলি, তাহলে তুমি কি কি অংশ দেখতে পাবা? তুমি মোটামুটি 3টা অংশ দেখতে পারবা। মেইনলি আসলে তুমি যদি কিডনির মধ্যেই থাকো, তাহলে আসলে 2টা অংশ দেখতে পারবা, বাট আর একটু বড় চোখে দেখলে তখন তুমি পেলভিস সহ দেখবা। তো এটা কারণটা কি আমি একটু বলি। যেমন দেখো, দেখা যাচ্ছে কি, আমি নট শিওর, এখানে পুরা যে কিডনিটা, এখানে এই যে পিরামিড দেখতে পাচ্ছ, এই পিরামিড দেখতে পাচ্ছ, এই পিরামিড দেখতে পাচ্ছ, এই পিরামিডগুলো হচ্ছে মেইনলি এই পিরামিডগুলোই হচ্ছে মেডুলা। এই পিরামিড, সবগুলো পিরামিড মিলে সমন্বিতভাবে তৈরি করছে কি? মেডুলা। এই পিরামিড বাদ দিয়ে এই যে তুমি অংশগুলো দেখতেছো বাইরের দিকে, এগুলো সবই হচ্ছে কি? কর্টেক্স। অর্থাৎ পিরামিডের বাইরে তুমি যা দেখতেছো সবই হচ্ছে কর্টেক্স। ইভেন 2টা পিরামিডের মাঝখানে যে জিনিসটা চলে আসছে, সেগুলো আসলে কর্টেক্সের অংশ, এবং এটাকে অনেক সুন্দর একটা নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি তোমাকে বলে দিই, কর্টেক্সের 2টা অংশ আছে। একটা অংশ যেটা হচ্ছে তুমি পিরামিডের উপরে দেখতেছো, এই যে এই লাইনিং করা অংশটা, এই পিরামিডের উপরে যে অংশটা দেখতেছো, পিরামিডের উপরে যে অংশটা দেখতেছো কর্টেক্সের, এটা তো হচ্ছে কিডনি, তাই না? আচ্ছা, সো কর্টেক্সের যেটা তুমি পিরামিডের উপরে দেখতেছো কর্টেক্সের অংশ, সেটা হচ্ছে কি? কর্টিক্যাল আর্চ। কারণ এটা আর্চ বা ধনুকের মতো বেঁকে গেছে এই অংশটা, পুরা কর্টেক্সের এই অংশটা কি? ধনুকের মতো বাঁকানো, কর্টিক্যাল আর্চ। বাট কর্টিক্যাল আর্চ থেকে কিছু কিছু অংশ 2টা পিরামিডের মাঝখানে ঢুকে গেছে। দেখছো, 2টা পিরামিডের মাঝখানে ঢুকে গেছে, সেই অংশটাকে বলা হয় কর্টিক্যাল কলাম, কারণ সেগুলো কলামের মতো ভিতরে ঢুকে গেছে। এবং এটার একটা অপর নাম আছে, বিজ্ঞানী বার্টিনি যেহেতু এই কলামটা আবিষ্কার করছে, সো তাকে বলা হয় কলাম অফ বার্টিনি। ঠিক আছে, কলাম অফ বার্টিনি, বাংলায় বলা হয় বার্টিনির স্তম্ভ। এটা দন্তেশ্ব। আচ্ছা, বার্টিনির স্তম্ভ। ওকে, আচ্ছা, এখন মেডুলার মেইন থিমটা কি? রেনাল পিরামিডগুলা একত্রিত হয়ে সমন্বিতভাবে হচ্ছে মেডুলা তৈরি করছে। তাহলে পেলভিস অংশটা কি? পেলভিস অংশটা হচ্ছে এই যে রেনাল মেডুলা থেকে পিরামিডের আমরা আসলে আরও ভিতরে ডিটেলসে যাব, এখনই ভয় পাওয়ার কোনো কারণে যে ভাই এখানে আলোচনা শেষ করে দেবো, কোনো সমস্যা নেই, আরও আমরা ডিপে পড়বো। কিন্তু এখানে জাস্ট বলতেছি যে এখানে তুমি দেখতে পাচ্ছ কতগুলো নালী বের হয়ে গেছে এখান থেকে, কারণ মূত্রটা তৈরি হয়েছে পিরামিডে, এখন পিরামিড থেকে কতগুলো নালী বের হয়ে গেছে। দেখছো, নালী বের হয়ে গেছে। এরকম অনেক অনেক নালী বের হওয়ার পর এই মাঝখানে যে অংশটা তুমি দেখতে পাইতেছো,
সবচেয়ে বড় নালী, অর্থাৎ অনেকগুলো ছোট নালী একসাথে মিলিত হয়ে কিন্তু একটা অনেক বড় নালী তৈরি করছে, যেই নালীটাই মেইনলি হচ্ছে বের হয়ে গেছে ইউরেটার আকারে। সো ওই বড় অংশটাকে বলা হয় পেলভিস। সো এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত অংশ, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত অংশ, যে অংশটা মোটামুটি বৃক্ক থেকে বের হয় নাই, অর্থাৎ বৃক্কের মধ্যে আছে, বৃক্ক থেকে বের হয় নাই, অর্থাৎ ধরো আরও ছোট অংশ এতটুকু পর্যন্ত অংশ, যে অংশটা এখনও বৃক্ক থেকে বের হয় না, কারণ বৃক্ক থেকে বের হয়ে যাওয়ার পর সেটার নাম হয়ে যাবে ইউরেটার। তো যতটুকু অংশ পর্যন্ত বের হয় না ততটুকু অংশ হচ্ছে কি পেলভিস, যেটা হচ্ছে আমাদের কিডনির ভিতরে সবচেয়ে বড় সংগ্রাহক স্থান বা কালেক্টিং পোর্শন, কারণ এখানেই সব মূত্র চলে আসতেছে, সব বড় নালী মিলে এখানেই সবচেয়ে বড় একটা সংগ্রাহক অঞ্চল তৈরি হয়েছে। সো এই জন্য আমরা মোটামুটি কিডনির মধ্যে 3টা অঞ্চল পাই। মেইনলি কিডনির সাবস্টেন্সের মধ্যে হচ্ছে 2টা জিনিস পাই। আমরা যদি কিডনির সাবস্টেন্স নিয়ে কথা বলি, এরপর নালীর সহ যদি কথা বলি, তাহলে লম্বচ্ছেদে মোট 3টা অংশ পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে আসি রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্সের মধ্যে কি কি থাকবে? রেনাল কর্টেক্সের মধ্যে নেফ্রনের কোন কোন অংশ থাকবে সেটা জানা খুব জরুরি। রেনাল কর্পাসল থাকবে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। কনভলিউটেড মানে হচ্ছে পেঁচানো। তোমরা কিডনির অংশগুলো আশা করি 9, 10-এ ক্লিয়ার। আমরা সমস্যা নেই, আমরা অবশ্যই এরপরে পড়বো, এখনই আসলে এত টেন্স হওয়ার দরকার নেই, জাস্ট এটা এমসিকিউ পারপাসে যেহেতু লাগবে তাই আগে ভাগেই বলে রাখা। সো কর্টেক্সের মধ্যে কোন কোন অংশ থাকে? রেনাল কর্পাসল থাকে, অর্থাৎ গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল, 2টা জিনিস থাকবে। এবং টিউবিউলসের মধ্যে কোন অংশ থাকবে? পিসিটি এবং ডিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। মেইনলি লুপ অফ হেনলিটা হচ্ছে এই মেডুলাতে থাকে। আচ্ছা, এই যে মহিলা মূলত হচ্ছে এই লুপ অফ হেনলিতে থাকে, লুপ অফ নেফ্রনের লুপ অফ হেনলি থাকে, সংগ্রাহ নালী বা কালেক্টিং ডাক্ট থাকে এবং রক্তবাহিকা, সেখানে অনেক কিছু, অনেক রক্তবাহিকা থাকে। এই ভিতরে লাল হয়ে আছে কিসের জন্য দেখতে পাইতেছো? যে এই মেডুলাগুলো এত লাল কেন, মানে অন্যান্য অংশ থেকেও মেডুলার অংশগুলো লাল কেন? কারণ এখানে অনেক বেশি রক্তবাহিকা থাকে, ঠিক আছে? আচ্ছা, এই রক্তবাহিকা নিয়ে হচ্ছে মোটামুটি তোমার মেডুলার তৈরি। এখানে রেনাল মেডুলার মেইন অংশ কি? ত্রিভুজাকার 8 থেকে 18টা গঠন দেখা যায়। এদেরকে কি বলতেছি আমরা? 8 থেকে 18টা রেনাল পিরামিড। 8 থেকে 18টা রেনাল পিরামিড দেখা যায়। কয়টা? এটা প্রতিটা বৃক্কে হচ্ছে 8 থেকে 18টা রেনাল পিরামিড দেখা যায়। এবং এই এক একটা যদি কিডনির কথা বলি, 10 লক্ষের মতো নেফ্রন দেখা যাবে তোমার। ওকে, সো 2টা কিডনি মিলে হচ্ছে প্রায় বলা যায় 20 লক্ষ অ্যারাউন্ড। আচ্ছা, খেয়াল করো, এই যে প্রতিটা পিরামিড তুমি দেখতে পাচ্ছ, পিরামিডগুলোর যে শীর্ষ বা চূড়া, এটাকে রেনাল পেপিলা বলে। অর্থাৎ আমি যদি এখান থেকে একটা পিরামিড এনে আনি, দেখো এরকম করে একটা পিরামিড আসছে, এই পিরামিডের যে চূড়াটা, এই চূড়াটার নাম হচ্ছে রেনাল পেপিলা। এই পেপিলাগুলো পরবর্তীতে আরও চিকন হয়ে একেবারে নালীতে পরিণত হয়েছে। এই পিরামিডগুলো অ্যাকচুয়ালি চিকন হয়ে একদম নালীতে কনভার্ট হয়েছে। এই নালী, যেটা সবচেয়ে প্রথমে যেই নালীটা তৈরি হইল, সেই নালীটার নাম হচ্ছে মাইনর ক্যালিক্স বা ক্যালিক্স মাইনর। এরকম অনেকগুলা ক্যালিক্স মাইনর মিলে হচ্ছে মেজর ক্যালিক্স তৈরি করে। আবার অনেকগুলা মেজর ক্যালিক্স মিলে তোমার শেষমেশ পেলভিস তৈরি করে। আমি যদি এখানে তোমাকে দেখাই, ফার্স্ট অফ অল হচ্ছে রেনাল পেপিলা। এই পেপিলাটা শুরু হয়ে তৈরি করলো মাইনর ক্যালিক্স। এই ফ্লোচার্টটা নিজের মাথার মধ্যে রাখবা, তাহলে ভুল হবে না। তারপর অনেকগুলা মাইনর ক্যালিক্স মিলে তৈরি করলো একটা মেজর ক্যালিক্স, এবং কয়েকটা মেজর ক্যালিক্স মিলে তৈরি করলো পেলভিস বা বৃক্কের সবচেয়ে বড় সংগ্রাহক স্থান। লিখে রাখতে পারো। সো পিরামিডের ফাঁকে ফাঁকে কর্টেক্সের যে প্রসারিত অংশ, সেটাকে বার্টিনির কলাম বা বার্টিনির রেনাল কলাম বলে, যেটা আমি একটু আগে পরে আসছি। 2টা পিরামিডের মাঝখানেও কর্টেক্সের আরেকটা অংশ থাকে, যেটা হচ্ছে কি কর্টিক্যাল কলাম বা বার্টিনির রেনাল কলাম। পেলভিস হচ্ছে কি বৃক্কের অভ্যন্তরে সবচেয়ে বড় সংগ্রাহক স্থান। ইউরেটারে ঊর্ধ্বপ্রান্তের স্ফীত অংশ বলা হয়, কারণ দেখো ইউরেটারে তো বের হয়ে যেতেছে। সো ইউরেটারের তো আসলে কন্টিনিউয়েশন বলা যায়। কি পেলভিস হচ্ছে
পেলভিসের কন্টিনিউশন হচ্ছে ইউরেটার, মানে পেলভিসের কন্টিনিউ করছে যে অংশের মাধ্যমে পরবর্তীতে সেটা হচ্ছে কি ইউরেটার। সো বলা যায় কি ইউরেটারেরই ঊর্ধ্ব প্রান্ত, ঊর্ধ্ব স্ফীত অংশটাকে, কারণ এটা দেখতে পাচ্ছি এই অংশটা একটু ফুলা, এই অংশটা একটু ফুলা, তাই না? আর এরপর থেকে চিকন হয়ে গেছে। মাইনর মেজর ক্যালিক্সের মাধ্যমে মেরুর অংশগুলো থেকে ইউরেটারের মাধ্যমে যুক্ত থাকে, কারণ এদিকে হচ্ছে মেজর ক্যালিক্স, এদিকে থাকে মেজর ক্যালিক্স, পেলভিসের পরে থাকে হচ্ছে ইউরেটার, তাই না? পেলভিসের পরে কে? ইউরেটার। সো এটা হচ্ছে দুই মাইনকার চিপার মাঝখানে, মেজর ক্যালিক্স এবং ইউরেটারের মাঝখানে হচ্ছে কি পেলভিস। তোমাকে একটু দেখাই যে এই ধরো কিছু মাইনর ক্যালিক্স মিলে তৈরি করলো, ধরো এখানে অনেকগুলো মাইনর ক্যালিক্স ছিল, মাইনর ক্যালিক্সগুলো মিলে হচ্ছে এখানে একটা মেজর ক্যালিক্স তৈরি করছে, এটা একটা মেজর ক্যালিক্স, এটা একটা মেজর ক্যালিক্স, এটা একটা মেজর ক্যালিক্স। তো সবগুলো মেজর ক্যালিক্স মিলে হচ্ছে কি তৈরি করলো? পেলভিস তৈরি করলো, ঠিক আছে? অনেকগুলো মাইনর ক্যালিক্স তৈরি হয়েছে ভিতরে, যেটা দেখা যাচ্ছে না। সো এগুলোর ভিতরে 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 অনেক মাইনর ক্যালিক্স হয়েছে, সবগুলো মাইনর ক্যালিক্স মিলে এই যে এই জায়গায় কি তৈরি করলো? মেজর ক্যালিক্স। এটা একটা মেজর ক্যালিক্স, এটা একটা মেজর ক্যালিক্স, এটা একটা মেজর ক্যালিক্স। সো অনেকগুলো মেজর ক্যালিক্স এবার একসাথে মিলিত হইলো, মিলিত হয়ে কি তৈরি করলো? পেলভিস। তো এভাবে করে হচ্ছে এই যে ক্রমটা আগাইছে। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে নেফ্রনে। নেফ্রন হচ্ছে বৃক্কের গাঠনিক এবং কার্যকরী একক। সো নেফ্রন কাকে বলে যদি বলে, তাহলে এটা কি কিডনির গঠন এবং কাজের একককে আসলে নেফ্রন বলে। সো এরকম আমাদের বডিতে যতগুলো অঙ্গের গঠন এবং কাজের একক আছে সেটা মনে রাখতে হবে। যেমন ব্রেনের ক্ষেত্রে হচ্ছে সেটা নিউরন, সবচেয়ে বেশি ভুল হয় নেফ্রন এবং নিউরন, দুটা একই রকম শব্দ, আমরা অপশানে একটা দিতে গিয়ে আরেকটা ভুল করে আসি। সো বৃক্কের গঠন এবং কাজের একক হচ্ছে নেফ্রন, আর মস্তিষ্কের গঠন এবং কাজের একক হচ্ছে নিউরন। সো সেরকম আরও আছে, তাই না? যেমন যকৃতের গঠন এবং কাজের একক হচ্ছে কি হেপাটোসাইট বা লিভার সেল। তারপর এরকম প্রতিটা অঙ্গেরই আসলে এরকম গঠন এবং কাজের একক আছে, তুমি যদি বের করতে চাও। ওকে, এরপর আসি আমরা কেন আসলে এই জিনিসটা বলা, আমি তোমাদেরকে ছোট করে বলি। সেটা হচ্ছে কি, দেখো যে পুরো কিডনি যে কাজটা করতে পারে, কিডনির এই এক একটা সেল বা নেফ্রন আসলে ওই কাজটাই করে। এই জন্য সবাই সম্মিলিতভাবে যে কাজটা করতেছে সেটাই ওই অঙ্গের কাজ হয়ে যায়। সো যেহেতু ওই অঙ্গের কাজগুলা এক একটা ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যেই ক্ষুদ্রতম ইন্ডিভিজুয়ালটা আসলে করতে পারতেছে, করতে সক্ষম, সেটাকে আমরা বলতেছি ক্ষুদ্রতম একক গঠন এবং কাজের। কারণ এরপরও যদি আমরা ছোট করে ফেলি, নেফ্রনকে কাটতে যাই তখন, বা নেফ্রনের আরও ছোট অংশ দেখতে যাই, মানে নেফ্রনের মধ্যে যে অংশগুলো, ওগুলো কোনোটাই কিডনির এককভাবে কিডনির কাজ করতে সক্ষম না। সো এই জন্য আমরা আসলে ওই ক্ষুদ্রতম অর্থক পর্যন্ত যাই, নেফ্রন পর্যন্ত যাওয়ার পরে বলে ফেলতে হয় যে হ্যাঁ, এটাই হচ্ছে কিডনির ক্ষুদ্রতম গঠন এবং কাজের একক, ঠিক আছে? ক্ষুদ্রতম বলা লাগে না, কারণ যখন বলি আমরা একক শব্দটা বলি, একক মানে হচ্ছে কোনো কিছুর ক্ষুদ্রতম অংশ, যেটা দিয়ে ওই অংশের পুরা ওই অংশটা গঠিত বা ওই অঙ্গ গঠিত, তাই এটা গঠন, এবং এককভাবে ওই অঙ্গের মোটামুটি প্রায় সব কাজ করতেই সক্ষম। তাই আমরা সেটাকে তখন ডিফাইন করে বসি যে হ্যাঁ, এইটাই আসলে ওই অঙ্গের একক। ওকে, খেয়াল করো, প্রতিটা বৃক্কের মধ্যে আমি বলছি প্রায় 10 লাখ বা বেশি হইলে 12 লাখের মতো নেফ্রন থাকতে পারে। তো এরকম তুমি যদি এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আমাদের দেহে কয়টা নেফ্রন থাকতে পারে, তোমার কি হিসাব করে বের করা কঠিন না? আমরা জানি যে একটা বৃক্ক থাকে হচ্ছে এতটা, আমাদের বডিতে বৃক্ক আছে 2টা, সো হচ্ছে হিসাব করলে 12 থেকে 24 লাখের মতো আমাদের নেফ্রন বডিতে আছে। এবং প্রতিটা নেফ্রনের দৈর্ঘ্য যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে এত সেন্টিমিটার। এখন আমি যদি এত সেন্টিমিটার গুণ দেই 3 সেন্টিমিটার, ঠিক আছে? এত লাখ ইন্টু 3 সেন্টিমিটার, লাখ মানে কি আমার আরও এটার পরে 5টা শূন্য দেওয়া লাগবে। সো এটার সাথে এটা গুণ করো, গুণ করলে যত হবে সেটা মোটামুটি 36.5 মাইলের মতো হবে, এরকম একটা বই ইনফরমেশান আছে, বা এরকম একটা ইনফরমেশান আছে, বই থেকে দেখে দিতে পারো। তো নেফ্রন, সবগুলো নেফ্রন যদি আমরা যোগ করি এত লম্বা হবে বডিতে। সো এত লম্বা নেফ্রন বডিতে আসে কেমনে? সো তার কারণ হচ্ছে আমাদের বডিতে যখনই কোনো কিছু জায়গা করতে পারে না, আল্লাহ তাআলা কী করে সেটাকে পেঁচায় দেয়। সো আমরা জানি যে একটা তার যদি তুমি সোজাসুজি রাখতে যাও তাহলে এটা অনেক বেশি জায়গা দখল করবে, বাট এই তারটাকে তুমি যদি পেঁচাও তাহলে ছোট্ট একটা হাতের মুঠায় চলে আসবে অনেকগুলো তারও। এই জন্য তুমি দেখবা যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল,
ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, অর্থাৎ সবগুলো নালী হচ্ছে সেটার মধ্যে পেঁচানো। তো পেঁচাই আল্লাহ তাআলা অনেকগুলো জিনিস একটা ছোট জায়গার মধ্যে আবদ্ধ করে রাখছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা। সো দুইটা বৃক্কের মধ্যে প্রতি মিনিটে এত করে রক্ত যায়, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রতি মিনিটে দুইটা বৃক্কে প্রায় 125 সেন্টিমিটার কিউব রক্ত পরিশ্রুত হয়, বা এটাকে বলা হয়, এই যে পরিশ্রুত হয় সেটাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন বা আলট্রা ফিল্ট্রেটেড হইতেছে। ঠিক আছে, আলট্রা ফিল্ট্রেশন। তাহলে প্রতি মিনিটে কতটুকু রক্ত পরিশ্রুত হচ্ছে? 125 সেন্টিমিটার কিউব, যার মধ্যে পরিশ্রুত হওয়া মানে হচ্ছে ছাঁকার মাধ্যমে ওইটাকে বর্জ্য পদার্থ হিসেবে বের করে দেওয়ার জন্য প্রিপেয়ার করছে। ঠিক আছে, ছাঁকনকৃত উপাদান। সো 125 মিটার ছেঁকে বের করে দেওয়ার জন্য রাখছে, বাট তার মধ্যে আবার 124টাই আবার পুনঃশোষিত হয়। অর্থাৎ আমি আমাদের যে ভালো করে বুঝাই, এটা হচ্ছে ছাঁকন যন্ত্র। সেই ছাঁকন যন্ত্রের মাধ্যমে বের করার পরে এগুলো যা বের হয়েছে সেগুলো হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট। সো এখন আমাকে যদি বলে যে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরির হারকে কি বলে? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, ইংলিশে এটাকে বলা হয় GFR। সো এই GFRটা কি? এই GFRটা হচ্ছে যতটুকু গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হইতেছে, কতটুকু? 125 সেন্টিমিটার কিউব। বাট তার মধ্যে আবার বডিতে ব্যাক করে 99%, যেটা হচ্ছে 124 সেন্টিমিটার কিউব। অর্থাৎ প্রতি মিনিটে অনলি এটার কারণে 1 সেন্টিমিটার কিউব মূত্র তৈরি হইতেছে। এটার কারণে মাত্র প্রতি মিনিটে 1 সেন্টিমিটার কিউব করে মূত্র তৈরি হইতেছে। তুমি যদি 125 থেকে 124 বাদ দাও, ঠিক আছে, এই জন্য শুধুমাত্র 1 সেন্টিমিটার কিউব মূত্র তৈরি হইতেছে। কতক্ষণে? 1 মিনিটে, পার 1 মিনিট, মিনিটের হিসাব। এরপরে খেয়াল করো যে বিজ্ঞানী বোমেন নামের একজন বিজ্ঞানী ছিলেন, যিনি হচ্ছে বৃক্কের আণুবীক্ষণিক গঠনের, অর্থাৎ আণুবীক্ষণিক গঠনের বলতে নেফ্রনের। তুমি মনে রাখবা, আমাদের উদ্দীপকে প্রশ্ন করা হয় যে অমুক অঙ্গের আণুবীক্ষণিক গঠনের চিত্র আঁকো। অনেকে বুঝে না যে বৃক্কের অন্তর্গঠনের ছবি আঁকবে নাকি সে নেফ্রনের ছবি আঁকবে। আমি তোমাকে বলি, যেই মাত্র বলবে বৃক্কের আণুবীক্ষণিক গঠনের ছবি আঁকতে, তখন তুমি বুঝে যাবা যেই মাত্র আণুবীক্ষণিক বলছে তখন এই আণুবীক্ষণিক গঠন দিয়ে বোঝাচ্ছে নেফ্রন, নেফ্রনের কথা বোঝাচ্ছে, নেফ্রনের সঠিক বর্ণনা দিছে। সো নেফ্রনের কথা বলছে। তাই উদ্দীপক ধরতে তোমাদের যদি কঠিন হয়, অনেকে ভুল করে আসে। আমি দেখছি অনেক স্টুডেন্টকে যখন এই প্রশ্নটা করা হয়, একটা সোজা কমন প্রশ্ন, বারবারই টিচাররা জানায় যে ভুল করবে স্টুডেন্টরা, তাই হচ্ছে এরকম প্রশ্ন দেয় যে অমুক অঙ্গ সম্পর্কে বলছে, ডাক্তারের কাছে গেছে, এরকম অনেক সমস্যা হচ্ছে, ডাক্তার বলছে হচ্ছে যে আপনি কম প্রোটিন খাবেন, কম পানি খাবেন, আপনার একটা বিশেষ অঙ্গ ফেলিওর হচ্ছে। সো এরকম করে যে অ্যাডভাইস দিছে, তো সেটাতে উদ্দীপক দিয়ে বোঝাচ্ছে যে বৃক্ক ফেলিওর বা তোমার কিডনি ফেলিওরের কথা বোঝাচ্ছে। সো ওই অঙ্গের আণুবীক্ষণিক গঠনের চিত্র আঁকো, বা এটার বর্ণনা দাও। তখন অনেক পোলাপাইন কী করে, ওই একটু আগে যে অন্তর্গঠনের কথা পড়ে আসলাম, এটাতে কথা বলা শুরু করে, এটার মধ্যে কী পাওয়া যায়, এটাকে মানে একদম ছবি টবি সব বইয়ে যা আছে সব লেখা শুরু করে। তাহলে এটা কিন্তু ভুল। তোমার আণুবীক্ষণিক গঠন বলতে নেফ্রন, এটা যদি ভুল না করো, তাই আমি একটু ডিসকাস করে দিলাম, ভুল করিও না। আচ্ছা, নেফ্রনের ডিটেলস বলতে হবে, প্রশ্নটা ধরতে যাতে ভুল না হয়। সো আমাদের নেফ্রনের মোটামুটি দুইটা অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাসাল বা যেটাকে বলা হয় মালপিজিয়ান বডি, এটার একটা অপর নাম, খুব ভালো করে মনে রাখতে হবে অপর নামটা। এবং আরেকটা অংশ হচ্ছে রেনাল টিউবিউল বা বৃক্কীয় নালিকা। রেনাল কর্পাসালের মধ্যে আবার দুইটা অংশ, একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, একটা হচ্ছে গ্লোমেরুলাস। এবং রেনাল টিউবিউলের হচ্ছে তিনটা অংশ মেইনলি, PCT প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, নিকটবর্তী পেঁচানো নালিকা, হ্যানলি লুপ, লুপ অফ হ্যানলি, লুপ অফ হ্যানলি। তারপরে হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা বা DCT ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ওকে, এবং এছাড়াও তোমাদের বইয়ে একটু দেখবা কালেক্টিং টিউবিউল বা কালেক্টিং ডাক্টটাকে অংশ হিসেবে ধরছে কিনা। আমার জানা মতে এইটাও হচ্ছে অ্যাকচুয়ালি নেফ্রনের অংশ। কালেক্টিং ডাক্টও কি নেফ্রনের অংশ, অ্যাটলিস্ট কালেক্টিং টিউবিউল। ওকে, আচ্ছা, এখানে খেয়াল করো, আমি এখানে হচ্ছে ফ্লো চার্ট করে দেখা যাচ্ছে তোমাদেরকে যাতে ইজি হয়। পুরো নেফ্রনটাকে তুমি দুটা ভাগে ভাগ করতেছো, একটা হচ্ছে রেনাল কর্পাসাল, একটা হচ্ছে রেনাল কর্পাসাল বা মালপিজিয়ান বডি, আবার অনেক বইয়ের মালপিজিয়ান কণিকাও বলছে। তো আর হচ্ছে কি রেনাল টিউবিউল বা বৃক্কীয় নালিকা।
এটার মেইনলি হচ্ছে দুইটা পার্ট, গ্লোমেরুলাস অ্যান্ড বোমেন্স ক্যাপসুল। এটা আবার অপর নাম আছে রেনাল ক্যাপসুল, তুমি বোমেন্স ক্যাপসুল বলো বা রেনাল ক্যাপসুল বলো, ইটস আপ টু ইউ। রেনাল কর্পাসও বলো অফ অথবা মালপিজিয়ান বডি বলো। আমি এটাকে মালপিজিয়ান বডি অনেকদিন মনে রাখতাম, 9-10-এ থাকতে আমি মালপিজিয়ান বডিতে মাথায় আসতো। এটা হচ্ছে মাল অংশ অর্থাৎ মানে মেইন অংশ, সো মালপিজিয়ান বডি, এবং পরেরটা হচ্ছে নালিকা। সো ঠিক আছে, এই যে পিসিটি, হ্যান্ডলিন লুপ, ডিসিটি, ঠিক আছে। সো ডিসিটির আবার দুটো অংশ আছে, মানে ডিসিটির না সরি, লুপ অফ হ্যান্ডলির দুটো অংশ আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট এবং একটা হচ্ছে ডিসেন্ডিং পার্ট, ঠিক আছে। মানে একটা নিচের দিকে যায়, একটা উপরের দিকে যায়, আবার উপরের দিকে যাওয়ার পার্টে আবার দুইটা পার্ট আছে। আমরা যদি ছবিতে আঁকার চেষ্টা করি, ছবি দিয়ে আঁকার চেষ্টা করি, আমরা তোমাদেরকে ছবিটা শিখাইও দিই। ওকে, এরপরে আমরা দেখো যে এরকম ছোট করে নিয়ে যাব, এরকম চিকন করে নিয়ে যাব, চিকন করে নিয়ে যাওয়ার পরে এই জায়গায় একটু বড় করব, ঠিক আছে, এরকম করে নিয়ে যাব। ওকে, ওকে। সো এরকম একটা ছবি তুমি আঁকো। এই বোর্ডে আসলে ছবি এঁকে মজা নাই, এই বোর্ডে যা দাগ দিতে চায় উল্টা দাগ বসে। ওকে, ঠিক আছে। সো এরকম একটা, তো এইটা হচ্ছে কি তোমার গ্লোমেরুলাস, এইটা হচ্ছে তোমার বোমেন্স ক্যাপসুল। মিলতেছে তো? এটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। ওকে, তারপরে অর্থাৎ এই পার্টটুকু হচ্ছে তোমার মালপিজিয়ান বডি বা রেনাল ক্যাপসুল, যেটার মধ্যে একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, একটা হচ্ছে গ্লোমেরুলাস। এরপরে বাকি সব হচ্ছে কি নালী। ফার্স্টেরটা কি পিসিটি, পরেরটা কি লুপ অফ হ্যান্ডলি। লুপ অফ হ্যান্ডলি কিন্তু এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, পুরা এখান থেকে শুরু করে পুরো এতটুকু পর্যন্ত। তাহলে খেয়াল করো লুপ অফ হ্যান্ডলির দুইটা পার্ট পাইতেছি, একটা হচ্ছে নিচের নিম্নগামী পার্ট যেটা হচ্ছে চিকন, সো পাতলা নিম্নগামী বাহু, বা ডিসেন্ডিং সরি চিকন বলতে হচ্ছে এখানে একটা ডিসেন্ডিং লিম্ব, থিন, পাতলা বলতে কি থিন, থিন ডিসেন্ডিং লিম্ব। থিন ডিসেন্ডিং লিম্ব বলা লাগে না, কারণ ডিসেন্ডিং লিম্ব এমনি থিন হয়, এটা দেখলে বোঝা যায়। সো আরেকটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব পুরাটা, বাট অ্যাসেন্ডিং লিম্বের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে পাতলা বা থিন, থিন অ্যাসেন্ডিং লিম্ব, আরেকটা হচ্ছে থিক বা মোটা, থিক অ্যাসেন্ডিং লিম্ব। সো এটা হচ্ছে কি নিম্নগামী মানে হচ্ছে ডিসেন্ডিং, ডিসেন্ডিং মানে হচ্ছে এরকম ডিসেন্ডিং, আরেকটা হচ্ছে কি অ্যাসেন্ডিং। আমি তো তোমাকে একটা ছবি এঁকে বুঝাইলাম, এছাড়াও আমরা একটু আগের পেজে গিয়ে ছবিটা দেখে আসি। এখানে ছবি তো যে অবস্থা করছি, মাশাআল্লাহ, দেখার উপায় নাই। আমরা ওকে, এখানে খেয়াল করো যে এখানে ছবিটা আসলে আরও কমপ্লেক্স, বাঁকা করে আঁকছে। সো বাঁকা করে আঁকলেও কোনো সমস্যা নাই, ওদের থিক আর থিন বোঝা যাইতেছে না। নাইস, এমন একটা ছবি আনছে যেখানে থিক অ্যান্ড থিন বোঝার উপায় নেই। বাদ দাও, আমরা আমাদের ছবি থেকেই বুঝি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কি ডিসিটি, অর্থাৎ ডিসেন্ডিং ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এটা এতটুকু অংশ, এতটুকু থেকে এতটুকু অংশ। তারপরে হচ্ছে তোমার এইটা যেখানে ডিসেন্ডিং লিম্বগুলো সবগুলো একসাথে মিলিত হইতেছে, এগুলো হচ্ছে কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্ট, সি মানে কালেক্টিং ডাক্ট, জায়গা পাচ্ছি না লেখার, যেখানে বাঁচতেছি সেখানে লিখতেছি কালেক্টিং ডাক্ট। এরকম অনেকগুলো কালেক্টিং ডাক্ট মিলে পরবর্তীতে ডাক্ট অফ বেলিনি ফর্ম করছে, অ্যান্ড দেন অনেকগুলো ডাক্ট অফ বেলিনি মিলে হচ্ছে তোমার হচ্ছে পেলভিস গঠন করছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নেফ্রনের প্রতিটা অংশ নিয়ে একটু কথা বলি। মালপিজিয়ান বডি, মালপিজিয়ান বডির মধ্যে আমি বলছি যে বোমেন্স ক্যাপসুল আছে 1 নম্বরে, 2 নম্বরে আছে গ্লোমেরুলাস আছে।
সো বোমেন্স ক্যাপসুল সম্পর্কে আমি যদি বলি, বোমেন্স ক্যাপসুল আসলে খুব বেশি পুরানা, দেখতে যতটুকু মনে হয়েছে অনেক পুরু বোমেন্স ক্যাপসুল, বাট অতটুকু পুরু না। এটার পুরুত্ব হচ্ছে অনলি 0.2 মিলিমিটার। এটার পুরুত্ব হচ্ছে অনলি 0.2 মিলিমিটার। আর এটার মধ্যে দুটো স্তর আছে, একটা হচ্ছে ভিতরের দিকে আর একটা হচ্ছে কি বাইরের দিকে আছে, তাই না? একটা হচ্ছে ভিতরের দিকে আছে যেটা গ্লোমেরুলাসের সংস্পর্শে আছে, এই যেদিকে গ্লোমেরুলাস আছে, তাই না? সো যেটা গ্লোমেরুলাসের সংস্পর্শে আছে সেটা তো ভিতরের দিকে। সো এই লেয়ারটাকে বলা হয় ভিসেরাল লেয়ার বা ভিসেরাল স্তর। একটা হচ্ছে ভিতরের দিকে আছে, যেটা হচ্ছে ভিসেরাল স্তর, ভিতরের দিকে ভিসেরাল স্তর। বাইরের দিকে কি আছে? বাইরের দিকে যেটা আছে সেটা হচ্ছে কি প্যারাইটাল লেয়ার, প্যারাইটাল স্তর, প্যারাইটাল লেয়ার বা প্যারাইটাল স্তর। এখন এই দুইটার মাঝখানে, এই দুইটা স্তরের মাঝখানে কিন্তু একটা গ্যাপ দেখতে পাইতেছি বা একটা স্পেস দেখতে পাইতেছি, এটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস, এটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। তাহলে এই অংশটা কি? এটা হচ্ছে ক্যাপসুলার স্পেস। তাহলে আমরা বুঝলাম যে বোমেন্স ক্যাপসুলা দেখতে কীরকম, পেয়ালা আকৃতি। সবার আগে জানতে হবে কি, এটা হচ্ছে পেয়ালা আকৃতি, দেখতে পাইতেছো পেয়ালার মতো, পেয়ালা আকৃতি। এবং এটার পুরুত্ব তেমন বেশি না, মাত্র 0.2 মিলিমিটারের মতো পুরু। এবং এটা দুইটা স্তর আছে, ভিতরের দিকে হচ্ছে ভিসেরাল স্তর, বাইরের দিকে হচ্ছে প্যারাইটাল স্তর। দুই স্তরের মাঝখানে একটা স্পেস আছে যেটা হচ্ছে কি ক্যাপসুলার স্পেস। এবং দেন এই ক্যাপসুলার স্পেসের মধ্যেই তোমার সর্বপ্রথম গ্লোমেরুলার ফিল্টারটা এসে সাময়িকভাবে জমা থাকে এইখানে। সো গ্লোমেরুলার ফিল্ট্রেটটা যে ফিল্ট্রেশন হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেট জমা থাকে এখানে সাময়িকভাবে। এই স্পেসটার মধ্যে যখন ছাকনকৃত উপাদান, সো কোনো কিছু রক্ত এসে ছাকতেছে, সো ছাকার পরে যে উপাদানটা পাইতেছে সেটাকে কি বলা হয়? গ্লোমেরুলার ফিল্ট্রেট। এই ফিল্ট্রেটটা এখানে সাময়িকভাবে জমা থাকে। আচ্ছা, এখন ভিসেরাল স্তর নিয়ে কথা আছে, যেটা হচ্ছে গ্লোমেরুলাসের সংস্পর্শে আছে। এই স্তরে বিশেষ টাইপের কিছু কোষ পাওয়া যায়, এই স্তরে বিশেষ টাইপের কিছু কোষ পাওয়া যায়। এই কোষগুলো হচ্ছে খুবই পাতলা কিছু কোষ থাকে। সো এটার নাম হচ্ছে পোডোসাইট। পোডোসাইট নামের স্পেশাল কোষ দ্বারা গঠিত। ভিসেরাল লেয়ার হচ্ছে খুব স্পেশালাইজড কিছু পোডোসাইট, পোডোসাইট নামের স্পেশাল কোষ দ্বারা গঠিত। বাট প্যারাইটাল লেয়ারে হচ্ছে একদম নর্মাল কোষ। প্যারাইটাল লেয়ারে যে কোষগুলো একদম নর্মাল, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, প্যারাইটাল লেয়ারে কি থাকে? একদম সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যেগুলো আমরা জানি যে নর্মাল আইসাকার এপিথেলিয়াম। ঠিক আছে। আচ্ছা, গ্লোমেরুলাস নিয়ে যদি কথা বলি, গ্লোমেরুলাস মেইনলি আসলে কিচ্ছু না, দে আর দ্য টাফট অফ ক্যাপিলারিস। টাফট অফ ক্যাপিলারিস মানে কি? টাফট অফ ক্যাপিলারিস মানে ক্যাপিলারি গুচ্ছ, অনেকগুলো ক্যাপিলারি মিলে হচ্ছে গ্লোমেরুলাসের ফর্মেশন করছে। সো এখানে এক গুচ্ছ ক্যাপিলারি কতটুকু? 50 থেকে 60টার মতো ক্যাপিলারি এসে যা হচ্ছে এফারেন্ট আর্টারিওল থেকে তৈরি হয়েছে, পরবর্তীতে মিলিত হয়ে নিজেরা ইফারেন্ট আর্টারিওল গঠন করছে। যেমন আমি তোমাদেরকে একটু বুঝাই, এই জিনিসটা বোঝানোর জন্য জায়গা লাগবে। আচ্ছা, এইখানে আঁকি, যে দেখো এইখান দিয়ে আসলো কি তোমার এফারেন্ট আর্টারিওল। এফারেন্ট মানে হচ্ছে যাহা আসতেছে, আর ইফারেন্ট মানে হচ্ছে যা বের হয়ে যাচ্ছে। আমি না ছোটোবেলায় মনে রাখতে পারতাম না যে এফারেন্ট আর্টারিওল কোনটা, এফারেন্ট কোনটা আর ইফারেন্ট কোনটা, এফারেন্ট আর্টারিওল কোনটা আর ইফারেন্ট আর্টারিওল কোনটা। এখন মনে রাখি যেভাবে, বা আগেও মনে রাখতাম যেভাবে, পরবর্তীতে যেটা মনে রাখতে পারছি যে এ দিয়ে মনে রাখবো হচ্ছে অ্যারাইভ, যেটা আসতেছে, এবং ই দিয়ে মনে রাখবে এক্সিট, যেটা বের হয়ে যাবে। ঠিক আছে, ইফারেন্ট। সো এই এফারেন্ট দিয়ে আসতেছে, এসে অনেকগুলো নালিকায় বিভক্ত হইলো, 50 থেকে 60টার মতো, অনেকগুলো ক্যাপিলারিসে ভাগ হইলো। ঠিক আছে, সো ভাগ হওয়ার পরে তারা অনেকক্ষণ নিজেদের মধ্যে পেঁচাপেচি করছে। সো ঠিক আছে, এগুলো নিজেদের মধ্যে অনেকক্ষণ ওভারল্যাপিং করছে, পেঁচাপেচি করছে, করার পরে শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে তারা নিজেরা আবার আর্টারিওল তৈরি করবে। সো সবগুলো মিলে আবার সব এক জায়গায় হয়ে ইফারেন্ট আর্টারিওল তৈরি করছে। সো এটা হচ্ছে কি এফারেন্ট আর্টারিওল, আর এটা হচ্ছে কি ইফারেন্ট আর্টারিওল। আর্টারিওলের বাংলা হচ্ছে ধমনিকা। ঠিক আছে, কেউ যদি বলে যে এফারেন্ট ধমনী তৈরি করছে, সেটা কিন্তু কমপ্লিটলি ভুল, কারণ এগুলো ধমনির ছোট ভাই বা ছোট বাচ্চা কাচ্চা, যেটাকে বলা হয় আর্টারিওল বা ধমনিকা। সো আর্টারিওলের বাংলা হচ্ছে ধমনিকা। কেউ যদি এটাকে বাংলা লিখতেই চায়, সেক্ষেত্রে সে ধমনী লিখতে পারবে না, ধমনিকা এটা লিখতে হবে। ওকে,
এরপর আমরা চলে যাই যে নালীগুলো নিয়ে কথা বলি। নাম্বার 1 নালী হচ্ছে কি, নালীর মধ্যে পিসিটি বা নিকটবর্তী পেঁচানো নালিকা। এটা কোথায় থাকবে আমি আগেই বলছি, পিসিটি, ডিসিটি এবং মোটামুটি কালেক্টিং টিউবিউল, এগুলো হচ্ছে কোথায় থাকবে, এগুলো থাকবে হচ্ছে তোমার না সরি কালেক্টিং ডাক্ট না, পিসিটি, ডিসিটি এবং হচ্ছে এই যে মেইন যে মূল অংশ মালপিজিয়ান বডি বা কর্পাসল, এগুলো থাকবে হচ্ছে কর্টেক্সে। সো এটা কর্টেক্সে থাকবে এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 14 মিলিমিটার। তিনটার দৈর্ঘ্যে মাথায় রাখতে হবে, পিসিটি, ডিসিটি, মাঝখানে লুপোফ্যানলি বাদ পড়ছে, সরি, পিসিটির পরে হচ্ছে লুপোফ্যানলি এবং হচ্ছে ডিসিটি। মনে রাখতে হবে পিসিটি হচ্ছে 14 মিলিমিটার, লুপোফ্যানলি হচ্ছে 11 মিলিমিটার এবং ডিসিটি হচ্ছে সবচেয়ে ছোট, যেটা হচ্ছে 5 মিলিমিটার। ওকে, লুপোফ্যানলি কই থাকবে আমি আগে বলছি, লুপোফ্যানলি মেডুলায় থাকবে। তো খেয়াল করো, আমরা একটু আগে যে ছবিটা আঁকছিলাম ওইদিকে একটু ঘুরেই যাই। এই যে এই ছবিটা যদিও দেখা যাচ্ছে না লেখার কারণে, ওভারল্যাপিংয়ের কারণে, খেয়াল করো আমাদের এতটুকু অংশ থাকতেছে হচ্ছে কর্টেক্সে। উপরের দিকে পার্টগুলো কোথায় আছে, কর্টেক্সে। নিচের দিকের পার্টগুলো কোথায় আছে, মেডুলাতে। এইভাবে মনে রাখবা। উপরের পার্টকে দেখতে পাইতেছি পুরা মালপিজিয়ান বডি দেখতে পাইতেছি এবং পিসিটি, ডিসিটি। লুপোফ্যানলির সব প্রায় পুরো অংশটাই হচ্ছে মেডুলাতে, মনে রাখতে হবে। আর কালেক্টিং ডাক্টের খেয়াল করলে দেখবা কর্টেক্সেও আছে, মেডুলাতেও আছে। সো কালেক্টিং ডাক্ট আসলে দুই জায়গায় আসে, ঠিক আছে। এবং কালেক্টিং ডাক্টকে মেডুলা রেনাল কর্পাসাল রেনাল টিউবিউলসের অংশ হিসেবে তোমাদের বইয়ে ধরা হয় না। ওকে, সো এটাও কোথায় অবস্থিত, কর্টেক্সে অবস্থিত। দৈর্ঘ্য কত, 5 মিলিমিটার। এটার দৈর্ঘ্য কত, এত। আর লুপোফ্যানলি সম্পর্কে একটা মনে রাখবা, এটা লুপোফ্যানলি কেন হয়েছে, কারণ এটাকে আবিষ্কার করছে একজন হ্যানলি নামক বিজ্ঞানী, যার নাম হচ্ছে জ্যাকব হ্যানলি। সো জ্যাকব হ্যানলি হচ্ছে একজন জার্মান চিকিৎসাবিদ ছিল বা চিকিৎসক ছিল। সো উনি আসলে লুপোফ্যানলি এটাকে আবিষ্কার করছে বলে এটার নাম হচ্ছে কি, লুপ অফ হ্যানলি বা হ্যানলি লুপ। এরপরে চলে আসে হচ্ছে বিভিন্ন নেফ্রন নিয়ে কথা বলি। একটা নেফ্রনের গঠন আমরা বুঝছি, এখন হচ্ছে বিভিন্ন প্রকার নেফ্রনের কথা বলি। বিভিন্ন প্রকার নেফ্রন আসলে তাদের কার্যাবলী এখানে আসলে কীভাবে বিভক্ত করছে সেটা হচ্ছে কি অবস্থানের উপর ভিত্তি করে। তারা কি কর্টেক্সে আছে না মেডুলাতে আছে বেশি অংশ, অর্থাৎ নেফ্রনের একটা অংশ অবশ্যই কর্টেক্সে থাকবে, একটা অংশ মেডুলাতে থাকবে। যেটা আমরা দেখছি যে কর্পাসল, পিসিটি, ডিসিটি এগুলো কর্টেক্সে থাকবে, বাকি সব হচ্ছে মেডুলাতে, যেটা মেইনলি হচ্ছে লুপোফ্যানলি। সো এছাড়াও আমরা যদি পুরা নেফ্রনটাকের কথা বলি, পুরা নেফ্রনের কোন বেশি অংশ কি কর্টেক্সে আছে নাকি মেডুলাতে আছে সেটার উপর ভিত্তি করে আমরা তিনটা ভাগ করতে পারি। এক হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। এই নেফ্রনগুলোর মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে সুপারফিশিয়াল কর্টেক্সে, অর্থাৎ কর্টেক্সের একদম বাইরের দিকে। খেয়াল করো, আমরা যদি একটা বৃক্ষ আঁকার চেষ্টা করি, আচ্ছা আমি উল্টা দিক থেকে আসছি, আমরা আসলে এই ঠিক আছে। সো এখানে আমরা যদি ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, এখন এখানে এই যে এই পুরো জায়গাটা হচ্ছে কি কর্টেক্স। এই পুরো জায়গাটা যদি কর্টেক্স ধরি, এটাকে আমি চাইলে আসলে একটা ভাগে ভাগ করতে পারি মাঝখান দিয়ে। সো ভাগ করার পরে একদম বাইরের দিকে যে অংশটা সেটা হচ্ছে সুপারফিশিয়াল কর্টেক্স, এটা হচ্ছে ডিপ কর্টেক্স। সো সুপারফিশিয়াল কর্টেক্সে যেটা আছে, সুপারফিশিয়াল কর্টেক্সে যেই নেফ্রনগুলো আছে, নেফ্রনের মূল পার্টটাই হচ্ছে এইখানে, মানে অধিকাংশ অংশ হচ্ছে এই সুপারফিশিয়াল কর্টেক্সের মধ্যে আছে। তারা হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, যেটা পরিমাণ হচ্ছে 85%। এই ধরনের নেফ্রনের পরিমাণ সবচেয়ে বেশি, ঠিক আছে। কারণ মোস্ট অফ দ্য নেফ্রনের শুধুমাত্র লুপোফ্যানলিটাই এক্সটেন্ড করা হচ্ছে মেডুলা পর্যন্ত, আর বাকি পুরা পার্টটাই হচ্ছে কর্টেক্সে থাকে। মিড কর্টিক্যাল নেফ্রন হচ্ছে যারা নেফ্রনটা হচ্ছে মোটামুটি ডিপ কর্টেক্সে অবস্থিত, মানে এটা যদি সুপারফিশিয়াল কর্টেক্স ধরি এটা হচ্ছে মিড কর্টেক্স বা ডিপ কর্টেক্স। সো মিড কর্টিক্যাল নেফ্রনগুলো হচ্ছে ডিপ কর্টেক্সে থাকতেছে, আর জাক্সটা মেডুলারি নেফ্রন হচ্ছে ডিপ কর্টেক্স, ছোটো ডিপ কর্টেক্স, মানে অর্থাৎ একদম এই
জাক্সটা শব্দের অর্থ হচ্ছে সংযোগকারী, অর্থাৎ কর্টেক্স এবং মেডুলার সংযোগস্থলে থাকতেছে, অর্থাৎ এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে অবস্থিত। সো কর্টেক্স এবং মেডুলার সংযোগস্থলে বলতে পারি, অথবা একদম ডিপ কর্টেক্সে। আর মিড কর্টিক্যাল মানে হচ্ছে যেটা মিডলে আছে, অর্থাৎ আমরা চাইলে এটাকে আরও দুটা ভাগে ভাগ করতে পারতাম। এটা হচ্ছে সুপারফিশিয়াল, এটা হচ্ছে মিডল, এবং এটা হচ্ছে ডিপ, মানে একদম লাগে গেছে অংশটা পুরাই লেগে গেছে। ওকে, কারণ কর্টেক্সের আরও একটা ভাগ আছে এদিকে। এখানে মেইনলি বুঝার থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই নাম্বারিংগুলো মনে রাখা, সুপারফিশিয়াল, মিড এবং জাস্টামিডুলারি। সুপারফিশিয়াল, মিড এবং জাস্টামিডুলারি নাম্বারগুলো কত? 85, 5 যোগ করলে কত? 90 হয়ে গেছে। তো তারপরে আমার বাকি থাকবে কত? 10। সো 10% হচ্ছে জাস্টামিডুলারি। ওকে, এরপর নেফ্রনের কাজ আমরা মনে রাখি। নেফ্রনের কাজ হচ্ছে কি? পরিশ্রুতকরণ বা ছাকন। একটু আগে যেটা বলছিলাম, নর্মাল কথা হচ্ছে সে ছাকবে বা আলট্রাফিল্ট্রেশন করবে। এই আলট্রাফিল্ট্রেশনের মাধ্যমেই মেইনলি তোমার মূত্রটা তৈরি হয়, বা মূত্র তৈরি হওয়ার আরও প্রসেস আছে, মানে এটা সহ আরও 2টা প্রসিডিউর অ্যাপ্লাই করার পর তারপরে তুমি যে ইউরিনটা পাও, বাইরে যে তুমি ইউরিনটা বের করো, সেই ইউরিনটা প্রথম যেই কাজটা করা লাগে, এই ছাকনের মাধ্যমে প্রথমে মূত্রের অংশটা পাই। পরবর্তীতে আরও কিছু চেঞ্জ আছে, তারপরে আমরা আসলে বাইরে যে মূত্রটা দেখি সেটা হচ্ছে আরও কিছু চেঞ্জ করার পরে। সো আরও কিছু চেঞ্জ কী হয় সেটা আমরা একটু পরে দেখব। সো আলট্রাফিল্ট্রেশনের মাধ্যমে যেটা হয়, রক্তে প্রোটিন বাদ দিয়ে সবগুলো উপাদান পরিশ্রুত হয় বা ছাকনকৃত হয়ে যায়, অর্থাৎ সবগুলো উপাদান নিচে পড়ে যায়। গ্লোমেরুলাস দিয়ে ছাকন হয়ে সবগুলো ক্যাপসুলার স্পেসে জমা হয়ে যায় গ্লোমেরুলার ফিল্টার হিসাবে। সো প্রোটিনটাই আসলে ছাকতে পারে না, কারণ হচ্ছে প্রোটিনগুলো অনেক বড়, ঠিক আছে, এবং প্রোটিন প্লাস হচ্ছে আরবিসিগুলো কি বড়। এই প্রোটিন, এই জন্যই তো মূত্রের রং লাল হয় না, কারণ আমাদের রক্তের রং লাল হইলেও মূত্রের রং লাল হয় না, কারণ নর্মালি আরবিসি গ্লোমেরুলাসকে পাস করে ফিল্ট্রেট হইতে পারে না, তাই না? সো এই জন্যই, যেহেতু আরবিসি নাই, যেহেতু হিমোগ্লোবিন নাই, আমাদের ইউরিনটা লাল হয় না, এবং প্রোটিনও নর্মালি আসলে ইউরিনে পাবা না, খুব অল্প পরিমাণে পাবা। নর্মালি প্রোটিন পাওয়া হচ্ছে 30 গ্রামসেরও কম প্রোটিন তুমি পাবা, বাট 30 গ্রামসেরও যদি তুমি বেশি পাও, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রোটিন ইউরিয়া, অর্থাৎ ইউরিনের মধ্যে প্রোটিনের উপস্থিতি। অলরাইট, এরপরে হচ্ছে কি? পুনঃশোষণ এবং সক্রিয়করণ, অর্থাৎ আলটিমেটলি ওই যে আলট্রাফিল্ট্রেশনের পরে যে গ্লোমেরুলার ফিল্ট্রেট পাইছো, সেখান থেকে কিছু উপাদান আবার দেহের ভিতরে চলে আসবে, যেমন আমরা জানি যে 124 ভাগে আসলে শোষিত হয়ে যায়, 124 সেন্টিমিটার কিউব। সো এখান থেকে গ্লুকোজ, বিভিন্ন লবণ, পানি শোষিত হয়ে যায়। আবার কিছু বর্জ্য পদার্থ সেটার মধ্যে ক্ষরিত হয়, সক্রিয়ভাবে ক্ষরিত হয়। সক্রিয়করণ মানে হচ্ছে সেখানে এটিপির ব্যবহার হয়, অর্থাৎ সেটা ঘনত্বের নতিমাত্রার বিপরীত হয়, অর্থাৎ এমনি আমার বডিতে কম আছে এই পরিমাণগুলো, বাট মূত্রে বেশি আছে, তারপরেও আমার বডিতে ওই এতটুকুই রাখতে চাই না, সেটাও জোর করে এটিপি খরচ করে সে ক্ষরণ করে দেয়। যেমন এরকম উপাদান হচ্ছে ক্রিয়েটিনিন, সালফার ঘটিত যৌগ, এগুলো হচ্ছে আমাদের বডির জন্য খারাপ। ক্রিয়েটিনিন এবং সালফার ঘটিত যৌগ নতুন পদার্থ সৃষ্টি করতে পারে নেফ্রন, যেমন অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, অজৈব ফসফেট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এই মূত্র বের করার মাধ্যমে আসলে সে যেটা করে সেটা হচ্ছে পিএস নিয়ন্ত্রণ। আসলে এত কথার মূল থিম হচ্ছে, নেফ্রনের মূল কাজ হচ্ছে মূত্র তৈরি, বাট মূত্র তৈরি বললে তো আসলে এতগুলো কাজ বাড়ায় লেখা সম্ভব হইতো না। সো এই মূত্র তৈরির মাধ্যমেই আসলে আমার বডিতে এত সব কাজ করে ফেলতেছে, ঠিক আছে? এখন আমরা শেষমেশ দেখব যে নেফ্রনের বিভিন্ন অংশ এবং সংগ্রাহক নালীর কাজ। সো নেফ্রনের যতগুলো অংশ আছে, কর্পাসেলের কাজ কি? কর্পাসেলের কাজ হচ্ছে, আমি আগেই বলছি, সেখানে বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস আছে, এবং গ্লোমেরুলাস সেটা কি করে? আলট্রা ফিল্ট্রেশন করে। এবং কতটুকু হয়? সেটা হয় এই যে বোমেন্স ক্যাপসুলে জমা থাকে। কোথায় জমা থাকে? ক্যাপসুলার স্পেসে, সব লেখা আছে। পেছনের নালিকা কি কি ফিল্ট্রেট করতে পারে? এই জিনিসগুলো সে বের করে দেয়, সোডিয়াম ক্লোরাইড, পানি। আবার পুনঃশোষণ কি করে, মানে আবার নিজের মধ্যে শোষণ করে ফেলে, এই উপাদানগুলো সে শোষণ করতে পারে। সো এটা মনে রাখতে হবে কোন উপাদানগুলো সে শোষণ করতে পারে। ফিল্ট্রেশনের থেকে পুনঃশোষণগুলো মনে রাখাটা গুরুত্বপূর্ণ, কারণ আসলে পুনঃশোষণগুলো মনে থাকে না। এগুলো ক্ষরণ কি করতে পারে এগুলো দেখো। হেনলির লুপ,
এগুলো পুনঃশোষণ করে। মনে রাখবা হ্যানলির লুপ হচ্ছে মূলত পানি শোষণ করে। পানি শোষণ করার সবচেয়ে গুরু দায়িত্ব হচ্ছে তার উপর, সোডিয়াম ফিল্ট্রেশনের সবচেয়ে গুরুত্ব দায়িত্ব হচ্ছে তার উপর। পুনঃশোষণের মধ্যে মোটামুটি সবগুলারই মানে পুনঃশোষণের বলা যায় কি 70% পুনঃশোষণই বলা যায়, 60 থেকে 70% বা 60%ই পুনঃশোষণ হচ্ছে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের উপর দায়িত্ব। তাই পুনঃশোষণ দেখতেছো না কতগুলো জিনিস একসাথে সে পুনঃশোষণ করে, ঠিক আছে। আচ্ছা, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল হচ্ছে ক্ষরণের কাজ মেইনলি, তার মূল কাজই হচ্ছে ক্ষরণ, তার পুনঃশোষণের কাজ বা তার ফিল্ট্রেশনের তো কোনো কাজই নাই। ফিল্ট্রেশনের কাজ কিন্তু প্রক্সিমাল পর্যন্ত আছে। প্রক্সিমাল যে ফিল্ট্রেশনের কাজ প্রক্সিমালের আসলে খুবই কম, তাও আছে কারণ সেই কর্পাসেলের কাছাকাছি আছে, বাট অন্যগুলোর ফিল্ট্রেশনের কাজ থাকবে না। দুইটা কাজ থাকতে পারে, এক পুনঃশোষণ না হয় ক্ষরণ, বাট পুনঃশোষণের মেইন কাজ হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের, আর পানি পুনঃশোষণের মূল কাজ হচ্ছে হ্যানলির লুপের। আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে মেইনলি পুনঃশোষণ খুব কম জিনিসেরই হয়, সেখানে মূলত বিভিন্ন বস্তুর সক্রিয় ক্ষরণ হয়। কি কি দেখে রাখো। সংগ্রাহক নালী, এখানে আবার ঝামেলা আছে, সে পুনঃশোষণও করতে পারে আবার ক্ষরণও করতে পারে। কি কি করতে পারে জাস্ট দেখে রাখবা। আমি জানি এগুলো দেখে রাখলে একবার পড়লে কখনো মনে থাকবে না, কয়েকবার পড়বা, বারবার রিভিশন দিবা, আশা করি ইনশাল্লাহ মনে থাকবে এবং চাইলে তুমি বিভিন্ন ছন্দ বানায় মনে রাখতে পারো। বাট আমি একটা কথা বলি, এখান থেকে যে খুব বেশি প্রশ্ন আসে তা না। এই যে এই কে কি পুনঃশোষণ করতে পারতেছে না পারতেছে, এখান থেকে যে খুব বেশি এমসিকিউ আসবে তা না, এমসিকিউ যে খুব আসবে তা না। সো এমসিকিউর জন্য মোটামুটি দেখলে হবে, মোটামুটি দেখো, মানে খুব ভালো করে দেখার দরকার নাই। নট সো ইম্পর্টেন্ট, এনএসআই নট সো ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, আমরা এখন হচ্ছে এই অংশে মোটামুটি হচ্ছে রেচনতন্ত্রের অন্যান্য অংশ নিয়ে একটু আলোচনা করি। রেচনতন্ত্রের অন্যান্য অংশ দেখো, নাম্বার 1 আমরা পাই হচ্ছে গোবিনী বা ইউরেটার, দেখছিলাম মূত্রথলি, তারপর মূত্রনালী, এই তিনটা অংশ আমরা দেখতে পাচ্ছিলাম। এটার কাজ কি, এটার বৈশিষ্ট্য নিয়ে কথা বলি আগে। এটা মোটামুটি 25 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার মতো হতে পারে। আমাদের বডিতে 25 সেন্টিমিটার যুক্ত অঙ্গাণুর নামগুলো, অঙ্গের নামগুলো মনে রাখতে হবে। 25 সেন্টিমিটার আরও অঙ্গ আছে, যেমন হচ্ছে স্টোমাক, তারপর হচ্ছে ইসোফ্যাগাস, এটা 25 থেকে 30, আসলে 25 হতে পারে, আমাদের বর্তমান বইয়ে 30 লিখছে, তাই না। আচ্ছা, ইসোফ্যাগাস, তারপর হচ্ছে ইউরেটার, তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন, তারপর ডি দিয়ে আরেকটা আছে ডিউডেনাম। এগুলো সবগুলোই হচ্ছে মোটামুটি 25 সেন্টিমিটারের কাছাকাছি, ওকে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এটার কাজ কি আমরা পড়ছিলাম, মূত্রথলিতে মূত্র পরিবহন করে নিয়ে যাওয়া। আর মূত্রথলির মেইন কাজ হচ্ছে সাময়িকভাবে মূত্র ধারণ করা এবং পরবর্তীতে এটা মূত্র নিঃশেষণ করে দেওয়া। এবং মূত্রথলির মধ্যে একটা স্পেশাল মাসেল আছে, স্পেশাল অনৈচ্ছিক পেশি। মূত্রথলিতে স্পেশাল অনৈচ্ছিক পেশি আছে, এই ডেট্রুসার মাসেল, এটার অপর নাম, এটার নাম দেওয়া হয়েছে কি, মূত্রথলিতে যে স্পেশাল মাসেলটা আছে সেটার নাম দেওয়া হয়েছে ডেট্রুসার মাসেল। এটার নাম দেওয়া হয়েছে ডেট্রুসর মাসেল। এটা কি ধরনের মাসেল, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, এটার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নাই, এটার উপর তোমার নিয়ন্ত্রণ নাই। তুমি চাইলে কি জানো যে মূত্রথলিতে সংকোচন প্রসারণ করতে পারতেছো? তুমি জানো না এক্স্যাক্টলি কোথায় মূত্রথলি আছে আমার, এবং এটাকে আমি কি সংকোচন করতে পারতেছি না প্রসারণ করতে পারতেছি, এটার উপর তোমার নিয়ন্ত্রণ নাই, ঠিক আছে। এই সংকোচন প্রসারণ, সংকোচন এবং স্ফিংটার পেশির প্রসারণ, আচ্ছা, প্রসারণ ঘটিয়ে দেহ থেকে নিষ্কাশন করে। অর্থাৎ আমি যদি বলি স্ফিংটার পেশি কি, আবার এখানে বুঝবা না। যেমন আমি কীভাবে আঁকবো, ধরো এই জায়গায় আঁকি মূত্রথলিটা, এই যে মূত্রথলি এবং এ হচ্ছে মূত্রনালী। সো এই যে মূত্রথলিটা, এই মূত্রথলির হচ্ছে কি সংকোচন যদি করি, খুব প্রেশার হবে, তাই না, খুব প্রেশার, মানে পানিটা খুব, এটার ভিতরে যে পানি আছে খুব প্রেশারে পড়ে যাবে, অর্থাৎ কোনোভাবে কোনো ছিদ্র পাইলে বের হয়ে যাবে। এখানে আছে ছিদ্র, এই ছিদ্রটা মোটামুটি বন্ধ করে রাখে, কারণ এইখানে থাকে হচ্ছে স্ফিংটার। সো স্ফিংটার পেশি যতক্ষণ পর্যন্ত সংকুচিত হয়ে আছে, সেই জায়গাটা টাইট হয়ে আছে, বন্ধ হয়ে আছে। যেই মাত্র স্ফিংটার বা এই ওপেনিংটা একটু প্রসারিত হয়ে যাবে, সেখানের পেশিগুলো প্রসারণ ঘটাবে, খুলে যাবে, সেই মাত্র এটা দিয়ে
খুব জোরে মূত্র বের হয়ে যাবে। সো এই কারণে কিন্তু মূত্র অনেক জোরে অনেক স্পিডে বের হয়। সো ডেট্রুসার মাসল প্রসারণ সংকোচন হয়, ভিতর থেকে অনেক প্রেশার দেয় এবং এদিকে স্ফিংক্টারটা রিল্যাক্স হয়ে যায়, প্রসারণ হয়ে যায়। সো খুব স্পিডে তাহলে বডি থেকে মূত্রটা নিষ্কাশিত হতে পারে। এরপর হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী। এইটার কাজ তো আমি আগেই বলছি, মেইনলি দেহের বাইরে নিষ্কাশন করা বা মিকচুরেশন করা। তারপরে হচ্ছে কি পুরুষের ক্ষেত্রে ইউরেথ্রার একটা আলাদা কাজ আছে। ইউরেথ্রার কাজ হচ্ছে বীর্যকে বাইরে অপসারিত করা, অর্থাৎ তার এখানে দুইটা কাজ আছে। একটা হচ্ছে কি, আমি যদি মেডিকেল টার্মে বলি, একটা হচ্ছে মিকচুরেশন, অর্থাৎ তোমার বডি থেকে মূত্র বের করা। আবার পুরুষের ক্ষেত্রে মূত্র বের করার পাশাপাশি তার স্পার্ম বা বীর্য বের করে, যেটাকে বলা হয় ইজাকুলেশন। এই যে তোমার স্পার্মটা বডি থেকে, অর্থাৎ তোমার যে ইউরেথ্রার মাধ্যমে বের হয়ে গেল, সেটাকে বলা হয় কি ইজাকুলেশন। তাহলে এই দুটা কাজ হচ্ছে ইউরেথ্রার কাজ হচ্ছে মোটামুটি এই দুইটা, এক মিকচুরেশন আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে ইজাকুলেশন। ওকে, একটু মেডিকেল টার্ম দিয়ে পড়ালেন যাতে তোমাদের পড়তে ইন্টারেস্ট জাগে, মজা লাগে। আচ্ছা, এখানে আরও কিছু বৈশিষ্ট্য রয়ে গেছিলো, সরি টু সে। মূত্রথলির সংকোচন প্রসারণ অনেকক্ষণ কেন হবে না? এখানে ডেট্রুসার মাসল আছে, ডেট্রুসার মাসলের কারণে সেটা সংকোচন প্রসারণ করতে পারে। এটা মূত্র ধারণ ক্ষমতা কতটুকু? 700 থেকে 750, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কত হইলেই তোমার মূত্র ত্যাগের ইচ্ছা জাগে বা ডিজায়ার ফর মিকচুরেশন হয়? সেটা হচ্ছে কি 280 থেকে 320 ml। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, বারবার লিখবা। সংখ্যাগত তথ্যগুলো মনে রাখার একটা উপায় হচ্ছে বারবার লিখবা। 700 থেকে 750, একবার লেখা 10 বার পড়ার সমান। এই কথাটা কেন বলে জানো? তুমি যখন সংখ্যাগত তথ্যটা অনেকবার লিখবা, তোমার 100 বার পড়ার সমান হবে। এটা 100 বার পড়ার সমান, বিলিভ মি। কারণ তুমি যতবারই অপশান দেখবা তোমার খুব ফ্যামিলিয়ার মনে হবে। লেখার সময় আমাদের মেমোরির আরও অনেক বেশি অংশ খরচ হয়, এটা খুব ফাস্ট মেমোরি তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, 700 থেকে 750, আর হচ্ছে এটা 280 থেকে 320 ml। ওকে, এরপরে মূত্রনালী, পুরুষের ক্ষেত্রে মূত্রনালী অনেক লম্বা, সেটা হচ্ছে তোমার আবার অত লম্বা না, সরি টু সে। সো 18 থেকে 20 সেন্টিমিটারের মতো লম্বা। বাট কেন বলছি? কারণ ফিমেলদের ক্ষেত্রে এটা অনেক ছোট, মাত্র 3.5 থেকে 4 সেন্টিমিটারের মতো, যেখানে পুরুষদের ক্ষেত্রে 18 থেকে 19 সেন্টিমিটার বা 18 থেকে 20 সেন্টিমিটার, এক একটা এডিশন এক একটা লেখে। সো 18 থেকে 20 সেন্টিমিটারের মতো। আরেকটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে অনলি 3.5 থেকে 4 সেন্টিমিটারের মতো, তাই না? আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে বৃক্কের কাজ নিয়ে কথা বলি বা আমাদের কিডনির কাজ নিয়ে কথা বলি। একটু আগে বলছি আমরা নেফ্রনের কাজ, মূলত নেফ্রনের কাজগুলো তো কিডনি করবেই, এছাড়াও অ্যাজ এ অর্গান আরও কী করতে পারে সেটা আমরা দেখি। এক নম্বরে আমরা দেখছি যে বর্জ্য মানে মূত্র তৈরির মাধ্যমে এই রেচন পদার্থগুলো বের করে দিতেছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই তিনটা বের করে দিতে পারতেছে। এছাড়াও সে অনেকগুলো ভারসাম্য রক্ষা করবে, যেমন পিএস নিয়ন্ত্রণ করবে, আমরা ওইখানে পড়ছি। সো সেও পিএস নিয়ন্ত্রণ করবে, স্বাভাবিক। নেফ্রন যা করবে বৃক্ক বা কিডনি তাই করতেছে। এবং পিএস নিয়ন্ত্রণ করা মানে কি? অম্লক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, তাই না? তারপর পানি সাম্য রক্ষা করবে, ঠিক আছে, এটাও লিখতে পারো। এই যে দেখছো, পানির ভারসাম্য রক্ষা করবে বা অভিস্রবণ নিয়ন্ত্রণ করবে। এবং এই জিনিসটাকে আসলে বলা হয় অসমো রেগুলেশন। একটু পরে তোমরা পড়বা অসমো, এই ক্লাসে না, পরের ক্লাসে, অসমো রেগুলেশন করে বা পানি ভারসাম্য রক্ষা করে, পানি সাম্য রক্ষা করে। এরপরে সে হচ্ছে বিভিন্ন লবণের মধ্যে ভারসাম্য বা বিভিন্ন আয়নসের মধ্যে ভারসাম্য রক্ষা করে। এই যে পানি সাম্য এবং বিভিন্ন আয়ন, এই দুটা ভারসাম্য রক্ষা করাকে আসলে দুইটাকে একসাথে বলা হয় অসমো রেগুলেশন। বাট এখানে মেইন ইম্পর্টেন্ট হবে অসমো রেগুলেশনে পানি ভারসাম্য রক্ষা করাটা এখানে মেইন গুরুত্বপূর্ণ। আচ্ছা, অসমো রেগুলেশন, যাই হোক, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে পানি সাম্য নিয়ন্ত্রণ করা, একটা হচ্ছে বিভিন্ন আয়নের মধ্যে সাম্য রক্ষা করা। আচ্ছা, এছাড়াও সে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে, যেটা হচ্ছে অনেকেই জানে না, ব্লাড প্রেশার সে নিয়ন্ত্রণ করতে কাজ করে। বৃক্ক ব্লাড প্রেশার কন্ট্রোল করতে খুবই একটা লং টার্ম ইফেক্টিভ রেজাল্ট দেয়, ঠিক আছে? এটা অনেকেই জানে না, অনেক মানে কি বলবো যে অনেক ভালো বায়োলজি জানে অনেকে। সো অনেকে হঠাৎ করে তাকে প্রশ্ন করা হলে সে বলতে পারে না, আল্লাহ, বৃক্ক যে ব্লাড প্রেশার রক্ষা করার কাজ করে। বাট এটা ইফ ইউ আর এ ডক্টর, ইউ হ্যাভ টু নো দিস ভেরি ওয়েল,
সো তোমার যখন ব্লাড প্রেশার ফল করবে, একটা লং টার্ম রেগুলেশন হিসেবে বৃক্কই তোমার সেই ব্লাড প্রেশারটা ঠিক করার জন্য দ্রুত কাজ করা শুরু করে, বিভিন্ন ধরনের হরমোন সিক্রেট করা শুরু করে। যখন তোমার বৃক্ক অনেক বেশি দেখে যে ব্লাড প্রেশার কমে গেছে, সো সাথে সাথে সে অ্যাঞ্জিওটেনসিনটা বের করে দেয়। অ্যাঞ্জিওটেনসিন নামে হরমোন বের করে। সেই অ্যাঞ্জিওটেনসিনটা কী করে জানো? রক্তনালীগুলোকে সংকুচিত করে ব্লাড প্রেশারটা দ্রুত বাড়ায় দিতে সাহায্য করে। সো আসলে দ্রুত করতে পারে না, এটা একটু সময় লাগে। এর আগে আমার নিজস্ব টোটকা চিকিৎসা একটু চালাই গেলে সো বেটার, সো এটা আমরা বলতে পারি। তো যেমন হরমোন ক্ষরণ করে, কোন হরমোন? ইরিথ্রোপয়েটিন হরমোন সে ক্ষরণ করতেছে, এবং অ্যাঞ্জিওটেনসিন হরমোন। তোমার এখন একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া অ্যাঞ্জিওটেনসিন হরমোন তো আমরা ইয়াতে পড়ে আসছিলাম যকৃতে, তাহলে যকৃত ক্ষরণ করে, বৃক্কও ক্ষরণ করে, এটা কি তাই বলতে চাইতেছেন? না, আসলে কথাটা এরকম না। বৃক্ক ক্ষরণ করা হচ্ছে এটার সবচেয়ে নিষ্ক্রিয় ফর্ম, যেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন। এই অ্যাঞ্জিওটেনসিনোজেন পরবর্তীতে কিডনিতে যায়, কিডনির পরে হচ্ছে সে আবার লাং মানে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা হচ্ছে লাংস থেকে আসে, সেটাতে যায়। সেটার পর হচ্ছে সে অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট হয়। সো ফার্স্টে অ্যাঞ্জিওটেনসিন 1, অ্যাঞ্জিওটেনসিনোজেন 2। সো সে যেটা বের করে সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1। সো এই অ্যাঞ্জিওটেনসিন 1 যে কনভার্ট করে, অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট হওয়া লাগে। সে মেইনলি অ্যাঞ্জিওটেনসিন 1 ক্ষরণ করতেছে। এখন আমি ব্যাপারটাকে আরও ক্লিয়ার করি। লিভার থেকে বের হইল কি ফর্মে? অ্যাঞ্জিওটেনসিনোজেন, এটাকে এরপরে সে গেছে হচ্ছে কিডনির কাছে। কিডনি একটা রেনিন এনজাইম আছে, বা রেনিন হরমোনও বলা যায়, এনজাইমও বলা যায়। এই রেনিন হরমোনটা এটার উপর কাজ করে। সে করে কি? অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করে। এই 1টা এরপরে যায় হচ্ছে লাংসের কাছে। লাংসের মধ্যে আছে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, ACE। এটা তখন শেষমেশ একদম অ্যাক্টিভ ফর্ম অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট করে, এবং এটা রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই 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 ভাইটাল রোল প্লে করে। সো অ্যাঞ্জিওটেনসিন 1টাকে ক্ষরণ করতেছে বেসিক্যালি। আমরা বলতে পারি যেহেতু অ্যাঞ্জিওটেনসিনোজেনকে সক্রিয় করে অ্যাঞ্জিওটেনসিন হিসাবে বের করতেছে, তাই আমরা আরেকভাবে বলতেই পারি অ্যাঞ্জিওটেনসিন 1টা হচ্ছে ক্ষরণ করতেছে কিডনি। ঠিক আছে, মূলত এখানে সক্রিয়করণ হয়। মেইন যে হরমোনটা বের হয় সেটার নাম হচ্ছে ইরিথ্রোপয়েটিন, এবং ইরিথ্রোপয়েটিন হচ্ছে কি করে জানো? আরবিসি প্রোডাকশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। কারো কিডনি ফেল করলে তার ভয় পাইতে হবে তার আরবিসি লেভেলও কোনো ড্রপ করতেছে কিনা, কারণ আরবিসি তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম হচ্ছে কি? ইরিথ্রোপয়েটিন। কোনো রোগীর ব্লাড লস হইলে সেই ক্ষেত্রে যদি কিডনিও তার ফেল করা শুরু করে, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশন ডাক্তারদের জন্য। এই কারণে সো ইরিথ্রোপয়েটিনটা হচ্ছে রক্ত উৎপাদনকে উদ্দীপ্ত করে, মেইনলি আরবিসি তৈরিকে উদ্দীপ্ত করে। কারণ ইরিথ্রোপয়েটিন ডাজ দ্য ওয়ার্ক অফ ইরিথ্রোপয়েসিস। ইরিথ্রোপয়েসিস মানে হচ্ছে কি? আরবিসি তৈরি করা। এরপর হচ্ছে এনজাইম ক্ষরণ, রেনিন নামক এনজাইম। এই যে একটু আগে দেখলাম, এই রেনিন এনজাইমটা কি করছে? অ্যাঞ্জিওটেনসিন 1কে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করছে। সো সেই রেনিন এনজাইমটা সে ক্ষরণ করে, এবং এই রেনিন এনজাইমটা অনেক সময় হরমোনের মতো আচরণ করে, বাট সে কিন্তু হরমোন না, আচরণ করে হরমোনের মতো। কারণ সে যে জায়গা থেকে ক্ষরিত হয় সেই জায়গায় কাজ করে না, সে বের হয়ে দূরবর্তী জায়গায় কাজ করে। সো রেনিন এনজাইমটা একটু স্পেশাল। সো রেনিন এনজাইমটা হচ্ছে দেহে অ্যালডোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণ করে সাহায্য করতেছে, কারণ অ্যাঞ্জিওটেনসিনোজেন পরবর্তীতে হচ্ছে যে অ্যালডোস্টেরন ক্ষরণ করতে উদ্দীপ্ত করবে। এই অ্যাঞ্জিওটেনসিন 2 এরপর গিয়ে 2টা কাজ করে। তোমাদেরকে একটু জানায় রাখি, তোমরা যা, তো আমি আশা করি তোমরা ফিজিওলজি বুঝতে আগ্রহী, কারণ ফিজিওলজি জিনিসটা বুঝতে না খুব মজা আছে। একটা থেকে আরেকটা হয়, একটা সিনারিও থেকে আরেকটা সিনারিও হয়, খুব মজা। সো এই অ্যাঞ্জিওটেনসিন 2 ACE2 না, NGA2 লিখলাম, অ্যাঞ্জিওটেনসিনোজেন 2। সো এটা এক হচ্ছে ADH কে আপরেগুলেট করে, মানে হচ্ছে ক্ষরণকে উদ্দীপ্ত করে, আবার অ্যালডোস্টেরনকে সে জাগায় দেয় যে ভাই ঘুম থেকে উঠো। অ্যালডোস্টেরন এই 2টা জিনিসকে যে জাগায় দেয়। এছাড়াও সে গ্লুকোনিওজেনেসিস করে কিডনি,
অর্থাৎ আমরা জানি যে যকৃত গ্লুকোনিওজেনেসিস করতে সাহায্য করে, আবার বৃক্ক বা কিডনিও গ্লুকোনিওজেনেসিসে সাহায্য করে। এই দুইটা অর্গান ভাইটাল অর্গান গ্লুকোনিওজেনেসিসে সাহায্য করে। অর্থাৎ তোমার বডিতে যদি গ্লুকোজের চাহিদা হয়, আবার তোমার গ্লাইকোজেনও এখন শেষ হয়ে গেছে, অ্যাট দ্যাট মোমেন্ট নন কার্বোহাইড্রেট উৎস থেকে তোমার যে গ্লুকোজ তৈরির যে প্রক্রিয়া, দ্যাটস দ্য থিং অফ গ্লুকোনিওজেনেসিস, সেটা যকৃত করে, কিডনিও করে। এছাড়া বিভিন্ন প্রতিবিষ ভেষজ পদার্থ সমস্ত দেহ থেকে অপসারণ করে, সোজা কথা। সো মোটামুটি কিডনির কাজ হচ্ছে এতগুলা। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা মিস করতেছো, সেটা হচ্ছে কি 10 নাম্বার পয়েন্ট, বাট এটা আমরা আসলে 3-4 নাম্বার পয়েন্টটা আসলে উল্লেখ করা উচিত। সেটা হচ্ছে অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি করে। অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি করে। তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া ভিটামিন ডি তৈরি করে বললে তো পারতেন, আবার অ্যাক্টিভ ভিটামিন ডি বলার কি দরকার? বলার দরকার আছে, কারণ হচ্ছে আমার বডিতে ভিটামিন ডি নিষ্ক্রিয় ফর্মেটে থাকে। সো এই নিষ্ক্রিয় ফর্মেটটাকে অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে ভিটামিন D3। সো D1 D2 এগুলো কোনো অ্যাক্টিভ ফর্ম আছে। সো অ্যাক্টিভ ভিটামিন D3 ফর্মে এটাকে কনভার্ট করতে সাহায্য করে হচ্ছে তোমার কিডনি। সো আশা করি বুঝতে পারছো। সো সূর্যের আলোর মধ্যে তোমার বলে যে আমাদের ছোট মানে বয়স্করা বলে যে সূর্যের আলোতে গেলে হচ্ছে ভিটামিন ডি তৈরি হয়। হ্যাঁ, কারণ হচ্ছে সূর্যের আলোতে গেলে চামড়ার নিচেই থাকে হচ্ছে কিছু সাবকিউটিনিয়াস ফ্যাট, সেখান থেকে ভিটামিন D2 তৈরি হইতে পারে, সেখান থেকে ভিটামিন D2 তৈরি হয়। তো সেই D2টা বলা যায় কি যে সূর্যের আলোর কারণে তৈরি হইতেছে। এই D2টা তৈরি হইলে কি শেষ? না, কারণ এই D2 বডির কোনো কাজে আসে না। এই D2 যখন D3-তে কনভার্ট হতে পারবে তখনই আসলে এটা খুব কাজে দিবে। সো সূর্যের আলোতে গেলেই যে তোমার ভিটামিন ডি তৈরি হয়ে যাচ্ছে তা কিন্তু না, তা ওই বাচ্চার কিডনিটাও ঠিকঠাক থাকা লাগে। সো বেসিক্যালি যেহেতু নর্মালি কিডনি ঠিকঠাক থাকে, তাই এভাবে সূর্যের আলোতে গেলেই ভিটামিন ডি তৈরি হয়ে যাচ্ছে তার বডির মধ্যে। বাট অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি করতে অ্যাকচুয়ালি যে ভিতরে লুকায়ে তোমার হচ্ছে কি বলবো সাইলেন্ট ফ্রেন্ড হিসাবে কাজ করতেছে, সে হচ্ছে তোমার কিডনি। ওকে, অলরাইট। আমরা এখন দেখি হচ্ছে রেচনের শারীরবৃত্ত। রেচনের শারীরবৃত্তটা নিয়ে হচ্ছে আমরা আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ, এবং পরবর্তীতে হচ্ছে বাকি ক্লাসটা আমরা কন্টিনিউ করব। আমাদের মোটামুটি রেচন পদার্থ হচ্ছে বর্জ্য পদার্থ হচ্ছে 3টা মেইন: ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন। এছাড়াও অ্যামোনিয়ার কথা আমরা বলবো। ওকে, এরপরে হচ্ছে ইউরিয়া নিয়ে যদি আমরা কথা বলতে চাই, ইউরিয়া আমাদের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থের মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা নিষ্কাশন করি সেটা হচ্ছে ইউরিয়া। সবচেয়ে বেশি আমরা ইউরিয়াই নিষ্কাশন করি, মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। অ্যামোনিয়া থেকে ইউরিয়া সাইকেলের মাধ্যম বা অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে তৈরি হয়। যেমন আমি তোমাদেরকে দেখাই অর্নিথিন চক্রটা কেমনে তৈরি হয়। এই যে খেয়াল করো, আমাদের বডিতে যখন অনেক অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, সেখান থেকে ডিএমিনেশনের মাধ্যমে কিটো অ্যাসিড এবং অ্যামিনো মূলকে ভেঙে যায়। অ্যামিনো অ্যাসিড, কিটো অ্যাসিড এবং এটাতে ভেঙে গেল। এই অ্যামিন মূলকটা পরবর্তীতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। সো অ্যামোনিয়া যেহেতু ইউরিয়ার থেকে বিষাক্ত, সো আমাদের বডিতে অ্যামোনিয়া এই এত বেশি বিষাক্ত জিনিস রাখা যায় না। সো আমাদের যকৃৎ যেটা করে, এই অর্নিথিন চক্র কোথায় হয়? যকৃত হয়। এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। যকৃৎ কী করে? সেটা হচ্ছে অতিরিক্ত বিষাক্ত পদার্থটাকে সে কম বিষাক্ত পদার্থ অর্থাৎ ইউরিয়াতে কনভার্ট করে ফেলে, কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত করে সে ইউরিয়াতে কনভার্ট করে। খেয়াল করো, এই অ্যামোনিয়াও আমার বডির জন্য অনেক খুব ক্ষতিকর একটা জিনিস, এটাও খুব ক্ষতিকর একটা জিনিস। বাট দুইটা মিলে যেটা তৈরি করছে এটা হচ্ছে আমার বডির জন্য লেস টক্সিক, এগুলো আমার বডির জন্য মোর টক্সিক। সো গড ইজ ভেরি মাচ ক্রিয়েটিভ ইন ইজ ক্রিয়েশন, সো ইন মেকিং ইজ ক্রিয়েশন। সো যখনই ক্রিয়েশনের ব্যাপার আছে, তো আমাদের ক্রিয়েটর বা আল্লাহ তাআলা যাই বলি না কেন, ওনার কোনো আসলে প্রশংসার কোনো ওয়ার্ড নাই। ঠিক আছে, আমরা দেখি এরপরে যে খেয়াল করো, রেচনে ইউরিয়ার আধিক্য থাকাকে আমরা ইউরিওটেলিজম বলি। ইউরিওটেলিজম কি? আমাদের রেচন বর্জ্যের মধ্যে যে ইউরিয়ার পরিমাণ সবচেয়ে বেশি থাকে সেই জিনিসটাকে বলা হয় ইউরিওটেলিজম। তাহলে মানুষ কী ধরনের প্রাণী? মানুষের মানে মূত্রের মধ্যেও তো ইউরিয়ার পরিমাণ সর্বাধিক, তো মানুষের জন্য হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। এখন আমরা কিছু উদাহরণ পড়ি, যে কিছু জিনিস পড়ি, যে যাদের মূত্রে হচ্ছে ইউরিয়াই হচ্ছে প্রধান বর্জ্য,
তাদেরকে কি বলতেছে আমরা বললাম না, ইউরিটেরিক প্রাণী। শুধু কি মানুষই না, মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী এবং হচ্ছে কিছু জলজ কিছু প্রাণীও আসলে জলজ প্রাণীও আবার এরকম ইউরিওটেরিক হয়। তো যাই হোক না কেন, তোমরা জাস্ট মনে রাখবে মানুষ এবং বিভিন্ন স্তন্যপ্রায়ী প্রাণী। আর যাদের প্রধান বর্জ্য পদার্থ হচ্ছে যে ইউরিক অ্যাসিড, সবচেয়ে বেশি এটাই তারা ক্ষরণ করে বা নিঃশাসন করে দেয়, তারা হচ্ছে এটা হচ্ছে ইউরিওটেলিক, ও আছে, আর এটা হচ্ছে ইউরিকোটেলিক। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, অনেকে খুব পেস লাগাই দাও। ইউরিও মানে হচ্ছে ইউরিয়া, আর ইউরিকো মানে হচ্ছে ইউরিক। কারণ খেয়াল করো, ইউরিয়ার মধ্যে শেষে আছে ইয়া আছে, বা ও ইয়া যাই বলো না কেন, বাট এটার পিছে কি আছে, ক আছে, এবং ইউরিকোটেলিক। সো যাদের রেশন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড, সে হচ্ছে ইউরিকোটেলিক। খেয়াল করো, পতঙ্গ, গিরগিটি, সাপ, পাখি, খুব ভালো করে উদাহরণগুলো মনে রাখবা। এগুলো এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো খুব ভালো করে। ইউরিকোটেলিক হচ্ছে কি, পতঙ্গ, গিরগিটি, সাপ, পাখি। পতঙ্গ, গিরগিটি, সাপ, পাখি, পতঙ্গ, গিরগিটি, সাপ, পাখি, কয়েকবার পড়বো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যাদের প্রধান বর্জ্য পদার্থ হচ্ছে অ্যামোনিয়া, তাদেরকে বলা হয় অ্যামিনোট্যালিক। তাদেরকে কি বলে, অ্যামিনোট্যালিক। কি কি, হাইড্রা, রুই মাছ, কেঁচো, চিংড়ি। মোটামুটি এই উদাহরণগুলো এমসিকিউর জন্য মনে রাখলে মোর দেন এনাফ। ওকে, সো আজকের ক্লাস আপাতত এই স্লাইডে শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তী পড়াগুলো চ্যাপ্টারে আমরা পরবর্তী লেকচারে আমরা করতে পারবো। আল্লাহ হাফিজ।